আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে যে সিমপ্লেক্স মেথড। লাস্ট চ্যাপ্টারে যেটা পড়েছি সেটা হচ্ছে যে একটা অপটিমাল সলিউশনে ক্যারেক্টারিস্টিক্স, তার মানে তোমাকে যদি একটা এলপি অপটিমাল সলিউশন দেওয়া থাকে তার প্রপার্টিস কী কী হবে সেটা নিয়ে স্টাডি করেছি, বেসিক কিছু থিওরিম আমরা করেছি। এবার যেটা করবো সেটা হচ্ছে যে এলপিপির সলিউশন বের করা। ঠিক আছে, সোজা কথা এখান থেকে যেটা শুরু হবে, এটা এলপিপির একটা অন্য পার্ট। ঠিক আছে, এতদিন যেটা পড়েছি সেটা হচ্ছে প্রপার্টিস, ক্যারেক্টারিস্টিক্স এইসব পড়ছিলাম। ঠিক আছে, আজকে থেকে যেটা শুরু হচ্ছে এইটা এলপিপির একটা ইম্পর্টেন্ট পার্ট এখান থেকে। ঠিক আছে, আর এই পার্ট থেকে লাস্ট পার্ট অবধি মানে এলপিপির যতদিন না শেষ হচ্ছে সবকটাই চ্যাপ্টারই কিন্তু হচ্ছে এলপিপির সলিউশন বেসড চ্যাপ্টার। ঠিক আছে, মানে সলিউশন বেসড বলতে প্রত্যেকটা চ্যাপ্টারেই কিন্তু আমরা এলপিপি সলিউশন বের করার মেথড শিখব। এক একটা চ্যাপ্টারের জন্য এক এক রকমের মেথড আছে। ঠিক আছে, এবং প্রত্যেকটা মেথড কিন্তু ইন্টার রিলেটেড, কো রিলেটেড পুরোপুরি। মানে এই সিমপ্লেক্স মেথড তুমি না জানলে পরের মেথডটা সিমপ্লেক্স যেমন আছে, আমি এক পর পর আসছি আমি কী মেথড আমাদেরকে পড়তে হবে, মানে এর পরের মেথডে কিন্তু সিমপ্লেক্স লাগবে। ঠিক আছে, এর পরের মেথডটা যখন পড়বো এই সিমপ্লেক্স আর পরের মেথডটা সেই দুটো কিন্তু তারপরে চ্যাপ্টারে লাগবে। ঠিক আছে, এইভাবে কিন্তু ব্যাপারগুলো এগো। সুতরাং প্রত্যেকটা জিনিস ক্লিয়ার রাখবে এবং সাবধানে অঙ্ক করবে। সাবধানে মানে একদম মানে কনসেন্ট্রেশন দিয়ে অঙ্ক করবে। ঠিক আছে, কারণ এখানে অঙ্কগুলো কিন্তু অনেক ক্যালকুলেশন আছে এবং ক্যালকুলেশনগুলোতে মানে শুধু যোগ বিয়োগ গুণভাগ আর কিছুই নেই। ঠিক আছে, কিন্তু অনেক ক্যালকুলেশন। যাই হোক, এক এক করে আসছি আর ভালো করে পুরো জিনিসটাকে বুঝবে। ঠিক আছে, কোনো পেন্ডিং রাখবে না, কারণ এখানে পেন্ডিং রাখলে কিন্তু পরের চ্যাপ্টারে সব কটা মেথড কিন্তু মোটামুটি আছে, মানে সিমপ্লেক্সের উপর ডিপেন্ড করে কিন্তু সব মেথড দাঁড়িয়ে আছে। ঠিক আছে, সবই প্রায় সিমপ্লেক্সের মতোই, শুধু সামান্য সামান্য পার্থক্য হবে। মানে তুমি যদি সিমপ্লেক্সটা পুরোপুরি বুঝে যাও তাহলে পরের মেথড করতে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, কারণ মানে বেসটা হচ্ছে এক সব কিছু। পরে যতগুলো মেথড করবো সব কটার বেসিক হচ্ছে এক, কিছু কিছু জিনিস আলাদা হবে, কিছু কিছু বৈশিষ্ট্য আলাদা হবে। ঠিক আছে, তার মধ্যে একটি হচ্ছে সিমপ্লেক্স মেথড। এবার প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে আমরা তো গ্রাফিক্যাল মেথড পড়েছি, আমরা এলপিপি সলিউশন বের করার জন্য কী পড়েছি, সেটা হচ্ছে একটাই মাত্র মেথড পড়েছি, সেটা হচ্ছে গ্রাফিক্যাল মেথড। তাই তো, কিন্তু গ্রাফিক্যাল মেথডের কিছু লিমিটেশন ছিল। কী কী লিমিটেশন ছিল সেটা হচ্ছে যে এক নম্বর, যে গ্রাফিক্যাল মেথড যদি টু ভেরিয়েবল থাকে, টু ভেরিয়েবল থাকলে তুমি গ্রাফিক্যাল করতে পারবে, কিন্তু তার থেকে বেশি যদি মানে গ্রেটার দ্যান টু যদি কোনো ভেরিয়েবল থাকে কোনো একটা এলপিপিতে, তাহলে কিন্তু তুমি সেটা গ্রাফিক্যাল অ্যাপ্লাই করতে পারবে না। তাই তো, এই একটা গ্রাফিক্যাল ড্রব্যাকস ছিল। ঠিক আছে, সুতরাং তার থেকে বেশি যদি ভেরিয়েবল থাকে, মানে একটা এলপিপি যেখানে 3টে ভেরিয়েবল বা 4টে ভেরিয়েবল বা 5টে ভেরিয়েবল আছে, ঠিক আছে, তো সেই ধরনের এলপিপি আমি কী করে সলভ করবো। ঠিক আছে, সেইগুলোই এবার আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, তো তার মধ্যে একটা হচ্ছে সিমপ্লেক্স মেথড। তো আসি দেখো ধীরে ধীরে কী করে সিমপ্লেক্স মেথডে অঙ্ক সলভ করবো। ঠিক আছে, তার আগে এই চ্যাপ্টারটায় দুটো পার্টে ভাগ আছে। সিমপ্লেক্সের আবার দুটো ভাগ আছে, তার মধ্যে একটা ভাগ আমি আজকে পড়াবো। আচ্ছা, তার আগে যেটা বলার, এখানে সিমপ্লেক্সের আগে একটা থিওরেম আছে, সেটা হচ্ছে যে ফান্ডামেন্টাল থিওরেম অফ এলপিপি। ঠিক আছে, এই একটা থিওরেমই এই চ্যাপ্টারে আছে, বাকি সবগুলো মেথডটা নিয়ে স্টাডি করা হবে। ফান্ডামেন্টাল থিওরেম অফ এলপিপি। ঠিক আছে, এটা কি বলছে আমি নোট থেকেই তোমাদেরকে দেখাচ্ছি, সেটা কিছু না। আচ্ছা, এটার প্রুফ কিন্তু বিশাল বড়, প্রুফ পরীক্ষায় দেয় না, দিলে 2 নম্বরের স্টেটমেন্টটা লিখতে দেয়। ঠিক আছে, পরীক্ষায় যদি 10 ইয়ার্সের কোশ্চেন দেখো 2 নম্বরের কোশ্চেনে কিন্তু এটা স্টেটমেন্টটা লিখতে দিয়েছে, অনেকবারই এসেছে, বেশ কিছুবারই এসেছে। ঠিক আছে, তো কী বলছে যে ইফ অ্যান এলপিপি ইন স্ট্যান্ডার্ড ফর্ম, দিস একটা এলপিপি স্ট্যান্ডার্ড ফর্মে লেখা আছে, যদি হ্যাজ এ অপটিমাল সলিউশন, দেন there exists at least one basic feasible solution which is optimal. তার মানে কি হলো, বলছে কোনো একটা এলপিপির যদি অপটিমাল সলিউশন থেকে থাকে, ঠিক আছে, সেটা একটা হোক বা একের বেশি হোক, সেই অপটিমাল সলিউশনগুলোর মধ্যে একটা বেসিক ফিজিবল সলিউশন আছেই। ঠিক আছে, মানে কোনো একটা বেসিক ফিজিবল সলিউশন অপটিমাল হবে। সেই জন্যই লিখছে if the LPP in standard form has a optimal solution, then there exists at least one basic feasible solution which is optimal. মানে কোনো একটা বেসিক ফিজিবল সলিউশন সে অপটিমালিটি অ্যাটেন্ড করবে। এই হচ্ছে স্টেটমেন্ট। প্রুফটা খুব বড় প্রুফ,
প্রুফ তোমাদের লাগবে না, ঠিক আছে? শুধু স্টেটমেন্টটাকে মুখস্থ করে পরীক্ষায় লিখবে। পরীক্ষা কিন্তু স্টেটমেন্টটা লিখতে দেয়, অনেকবারই পরীক্ষাতে এসেছে 2 মার্কস, ঠিক আছে? শর্ট কোশ্চেনে দেয় 2 মার্কসের যে 2 নম্বরের যে 10টা কোশ্চেন থাকে সেইখানে কিন্তু এটা দেয়। সেটা গেলে একটা। এইবার আসছে সিমপ্লেক্স মেথডে, ঠিক আছে? দেখো সিমপ্লেক্স মেথডে কী করে অঙ্ক করবে। আচ্ছা, সিমপ্লেক্স মেথডের একটা অ্যালগরিদম আছে, সেটা আমি এখানে লিখেছি। মানে কী করে তুমি মেথডটা করছো, সিমপ্লেক্স মেথডে অঙ্কটা কী করে করছো, তার অ্যালগরিদম। মানে তুমি যে মেথডটাই, অ্যালগরিদম কাকে বলে? তোমরা তো আগে 3rd সেমিস্টারে পড়ে এসেছো নিউমেরিক্যালে। তোমরা নিউমেরিক্যালে কী পড়েছো? নিউমেরিক্যালে পড়েছো ফিক্স পয়েন্টের অ্যালগরিদম, নিউটন র্যাপসনের অ্যালগরিদম। তো অ্যালগরিদমের ছিলটা কি? তোমরা যে অ্যালগরিদমটা পড়েছো, অ্যালগরিদমটা ছিলটা কি? ছিল সেটাই যেটা তুমি প্রোগ্রামিংয়ে করছো, তাই তো নাকি? ঠিক যেভাবে প্রোগ্রামিংটা কম্পিউটারে নামাচ্ছ সেইটাই তো অ্যালগরিদম করে স্টেপ 1 স্টেপ 2 করে লেখা হয়, তাই তো নাকি? সবাই জানো সেটা। আরকে মেথডের অ্যালগরিদম লিখছো, তার মানে কি? তুমি যে মেথডে বা যেভাবে প্রোগ্রামিংটাকে টাইপ করছো বা যে মেথডে প্রোগ্রামিংটাকে লিখছো সেইটাকেই হুবহু খাতায় লেখা, তাই তো নাকি? স্টেপ 1 স্টেপ 2 করে করে সেটাকেই তো আমাদের অ্যালগরিদম বলা হয়। তেমনি এখানেও তাই, সিমপ্লেক্স মেথড যেভাবে আমি অঙ্ক করবো বা যেভাবে আমি সিমপ্লেক্স মেথড সলিউশন বের করবো সেইটাকেই তোমার মানে স্টেপ করে করে লেখা প্রথম থেকে, সেটাকে অ্যালগরিদম বলা হয়। তো আমি সেই অ্যালগরিদমটা কিন্তু এখান থেকে লিখেছি, তোমাদের নোটেও দিয়েছি, ঠিক আছে? সিমপ্লেক্স অ্যালগরিদম কম্পিউটেশন প্রসিডিউর। তো এই অ্যালগরিদমটা কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে? অনেকবার পরীক্ষায় কিন্তু এসেছে যে সিমপ্লেক্স অ্যালগরিদম লিখতে দিয়েছে। কারণ আমার যেটা বক্তব্য এই অ্যালগরিদম লেখা নিয়ে, অ্যালগরিদম লেখা কিন্তু মুখস্থ করার কোনো দরকার নেই, ঠিক আছে? আমি এখন এটা বলছি না, কেন বলছি না? তোমরা যদি মেথড করতে শিখে যাও বা অঙ্ক করতে শিখে যাও বা অঙ্কটা যদি আগে করো, তাহলে তোমরা অ্যালগরিদমটা এমনি লিখতে পারবে স্টেপ বাই স্টেপ, বুঝতে পারলে? তোমরা মেথডটাকে শেখো, অঙ্কটা করো। দেখো আমি অঙ্কটা করি আগে অ্যালগরিদম করাচ্ছি, তাহলে তোমাদের সুবিধা হবে এবং তোমরাও অ্যালগরিদমটা তৈরি করবে সেইভাবে। আগে অঙ্ক করবে, এক্সারসাইজ শেষ করবে, তারপর অ্যালগরিদম করবে, তাহলে দেখবে নিজেরাই লিখতে পারছো, কোনো মুখস্থের প্রয়োজনই হচ্ছে, ঠিক আছে? এটা একটা কথা। 2 নম্বর কথা, তোমাদের বইতে অ্যালগরিদমটা বেশ বড় করে লেখা আছে, প্রায় বইতেই 2 পাতা 2.5 পাতা লেখা আছে, ঠিক আছে? কিন্তু পরীক্ষায় 5 নম্বর দেবে। তো আমি সেটাকে ছোট্ট করে, বেশ একদম ছোট্ট করে 1 পাতার মধ্যে লিখে দিয়েছি। এটাই পড়বে মোটামুটি 1 পাতার মধ্যে 5 নম্বরের মতো করে আমি লিখে দিয়েছি ছোটো করে, ঠিক আছে? তো এখান থেকে আমি দেখে দেবো, একদম পরিষ্কার করে লেখা আছে, সব অসুবিধা কিছু হবে না। কিন্তু আগে যেটা বলার মেনলি সেটা হচ্ছে যে আগে অঙ্ক শিখবে, অঙ্ক করা দেখবে, তারপরে অ্যালগরিদম, ঠিক আছে? তাহলে কিন্তু মুখস্থটা করতে হবে না, দেখবে নিজেরাই পারছো লিখতে, তখন না পড়েও লিখতে পারবে, নিজে নিজে লিখতে পারবে, একবার দেখে নিয়ে লিখতে পারবে, বোঝা গেছে? তো যাই হোক, তো এই হচ্ছে আমাদের সিমপ্লেক্স মেথডের বা সিমপ্লেক্স অ্যালগরিদমের কম্পিউটেশনাল প্রসিডিউর। এই অ্যালগরিদমটা পরীক্ষায় আসে। এবার দেখো অঙ্কে আসছে, কী করে অঙ্ক করবে, ঠিক আছে? আচ্ছা, সিমপ্লেক্স মেথডের 2টো পার্টে আমাদের অঙ্ক শিখতে হবে, তার মধ্যে একটা পার্ট আমি আজকে স্টাডি করছি, ঠিক আছে? সিমপ্লেক্স মেথডের 2টো পার্ট আছে। একটা হচ্ছে যে কনস্ট্যান্টগুলো আছে সেই কনস্ট্যান্টগুলো সব কটা, মানে এই যে ax ইকস টু বি আছে, এখানে কনস্ট্যান্টগুলো সব কটা লেস ইকস টু টাইপ থাকবে, মানে কোনো কনস্ট্যান্ট গ্রেটার ইকুয়াল টু টাইপ নেই, ঠিক আছে? কোনো কনস্ট্যান্ট গ্রেটার ইকুয়াল টু টাইপ নেই, সেই রকম এলপিপি। এটার জন্য একটা টাইপ সিমপ্লেক্স। আর 2 নম্বর টাইপ হচ্ছে কনস্ট্যান্টের মধ্যে গ্রেটার ইকুয়াল টু টাইপ ঢুকে আছে, এটার জন্য একটা এলপিপি। এইটাকে বলা হয়, এটাকে সিমপ্লেক্সই বলবো, প্রথমটাকে বলা হয় সিমপ্লেক্স মেথড, যার মধ্যে কোনো গ্রেটার ইকুয়াল টু টাইপ কনস্ট্যান্ট নেই, তাকে বলবো সিমপ্লেক্স মেথড, ঠিক আছে? সেটাকে সিমপ্লেক্স বলে লেখা হবে। আর যার মধ্যে গ্রেটার ইকুয়াল টু টাইপ কনস্ট্যান্ট ঢুকে আছে সেই এলপিপি সলভ করার মেথডটাকে বলা হবে বিগ এম মেথড, ঠিক আছে? এই হচ্ছে বিগ এম, কিন্তু একটা সিমপ্লেক্স, ঠিক আছে? সিমপ্লেক্স বিগ এম কিন্তু সিমপ্লেক্সের মধ্যেই পড়ে, কিন্তু এর মধ্যে গ্রেটার ইকুয়াল টু টাইপ কনস্ট্যান্ট থাকলে একটা এলপিপি দেওয়া আছে যার মধ্যে গ্রেটার ইকুয়াল টু টাইপ কনস্ট্যান্ট দেওয়া আছে,
আছে? তখন সেই এলপিপিটাকে সলভ করতে গেলে আমার বিগ এম মেথড লাগে। বোঝা গেছে? আমরা আজকে শুধুমাত্র এই এলপিপি উইথ লেস ইকুয়ালস টু টাইপ কনস্ট্যান্ট যদি দেওয়া থাকে সেইটাকে সলিউশন বের করব। পরিষ্কার হয়েছে কী করবো আজকে? পরের দিন যেটা শিখবো সেটা হচ্ছে যদি এলপিপির মধ্যে গ্রেটার ইকুয়াল টু টাইপ কনস্ট্যান্ট ঢুকে থাকে, মানে লেস দ্যান গ্রেটার দ্যান মিক্স করে আছে কিন্তু গ্রেটার দ্যান আছে, আমি এরকম বলতে চাইছি। ঠিক আছে? সিমপ্লেক্স মেথডে শুধুমাত্র লেস দ্যান থাকবে আর কিচ্ছু থাকবে না, কিন্তু বিগেমের মধ্যে গ্রেটার দ্যান লেস দ্যান সব থাকতে পারে। ক্লিয়ার? বেশ, তো একটা অঙ্ক আজকে আমি করছি। ঠিক আছে? প্রবলেম নাম্বার 1 যেটা সেটা বলছে যে এলপিপি সলভ করতে দিয়েছে, ম্যাক্সিমাইজ z ইকুয়ালস টু 2x1 প্লাস 3x2 প্লাস x3 সাবজেক্টেড টু 10x1 প্লাস 2x2 plus x3 is equals to 100, 7x1 plus 3x2 plus 2x3 is equals to 77। আর 3 নম্বর যেটা দিয়েছে সেটা হচ্ছে যে 2x1 plus 4x2 plus x3 is equals to 8, এখানে x1 x2 x3 এটা ইকুয়াল টু 2। ঠিক আছে? আচ্ছা, সিমপ্লেক্স মেথডে অঙ্ক সলভ করতে গেলে প্রথম যেটা কাজ, অ্যালগরিদমও লেখা আছে, ঠিক আছে, অসুবিধা নেই। প্রথম যেটা কাজ, অবজেক্টিভ ফাংশন এটাকে ম্যাক্সিমাইজ করতে হবে, মানে থাকতে হবে। অবজেক্টিভ ফাংশন সবসময় ম্যাক্সিমাইজ থাকবে, যদি মিনিমাইজ থাকে ম্যাক্সিমাইজ করে নিতে হবে। ঠিক আছে? পরিষ্কার হয়েছে? অবজেক্টিভ ফাংশন সবসময় ম্যাক্সিমাইজ প্রবলেম থাকবে, যদি মিনিমাইজ থাকে ম্যাক্সিমাইজ করে নিতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই যে বিটা, বি ভেক্টরটা, আমরা তো এক্স ইকুয়ালস টু বি লিখি, এই বি যে জিনিসটা, বি ভেক্টরটা, বিটাকে গ্রেটার ইকুয়াল টু 0 হতে হবে, থাকতে হবে। বি কখনো নেগেটিভ থাকতে পারবে না। হ্যাঁ, কারণ তোমাকে বলতেই পারছি স্যার এখানে যদি মাইনাস দিয়ে বোথ সাইড গুণ করি তাহলে এটা গ্রেটার ইকুয়াল টু হয়ে যাবে, তাই না? আমি দুদিকে মাইনাস দিয়ে গুণ করি তাহলে গ্রেটার ইকুয়াল টু হয়ে গেল, তাহলে তো বলতে পারি এটা বিগেম করতে হবে। কিন্তু না, বিগেম সিমপ্লেক্সের মধ্যে সিমপ্লেক্সের নিয়মই হচ্ছে যে এইদিকে ডান দিকে যে বি থাকবে সেগুলো সবসময় পজিটিভ থাকবে, তখন তবেই তুমি সিমপ্লেক্স করতে পারবে। যদি কখনো ডান দিকে নেগেটিভ থেকে যায় তখন সেটা সিমপ্লেক্সে সলভ করা যাবে না, অন্য মেথড আছে তার জন্য। ঠিক আছে? এই দুটো কন্ডিশন, মানে দেখবে যদি এলপিপি এই কন্ডিশনটা হোল্ড করছে কিনা, যে অবজেক্টিভ ফাংশন ম্যাক্সিমাইজ করা যাচ্ছে বা ম্যাক্সিমাইজ আছে আর বি পজিটিভ আছে কিনা, যদি দেখো যে এই দুটো কন্ডিশন হোল্ড করছে, ঠিক আছে, মানে এই দুটো কন্ডিশন যদি হোল্ড করে থাকে তখনই ভাববে যেটাকে সিমপ্লেক্স মেথডে সলভ করা যাবে। ঠিক আছে? এখন সেটা বিগেম হতে পারে, সেটা বিগেম হতে পারে, অসুবিধা নেই, কিন্তু সিমপ্লেক্স মেথডের ক্ষেত্রে, এই দুটো মেথডেরই ক্ষেত্রে এই ডান দিকের বি কখনো নেগেটিভ হবে না, সেটা বিগেম হোক বা শিশু সিমপ্লেক্স হোক। ঠিক আছে? মানে ধরো যদি গ্রেটার ইকুয়াল টু থেকে থাকে তাহলে কিন্তু ডান দিকটা পজিটিভ হয়ে গ্রেটার ইকুয়াল টু থাকবে, তবে সেটাকে তুমি বিগেম করতে পারবে। ঠিক আছে? মানে ডান দিক কোনোভাবে নেগেটিভ হবে না এই সিমপ্লেক্স মেথডের জন্য। ক্লিয়ার কাট? বেশ, তাহলে অবজেক্টিভ ফাংশন ম্যাক্সিমাইজ আর বি গ্রেটার ইকুয়াল টু 0, এই হচ্ছে কন্ডিশন। এবার আমি অঙ্ক করছি, কীভাবে নামছি। প্রথম কাজ হচ্ছে এই এলপিটাকে স্ট্যান্ডার্ড ফর্মে লিখতে হবে, একদম ফার্স্ট কাজ, বেসিক কাজ। ঠিক আছে? স্ট্যান্ডার্ড ফর্মে লেখার জন্য যা করার তোমাকে করতে হবে। তো স্ট্যান্ডার্ড ফর্মে লিখতে গেলে কী করতে হয় সেটা হচ্ছে যে, এখন প্রশ্ন হচ্ছে দেখো এইখানে লেস ইকুয়ালস টু টাইপ আছে, তাহলে তুমি স্ট্যান্ডার্ড ফর্মে লেখো কী ভেরিয়েবল আসবে, সব কটা স্ল্যাগ ভেরিয়েবল আসবে। ঠিক আছে? তাহলে সলিউশন লেখার সময় এরকমভাবে লিখবে ইউজিং স্ল্যাগ ভেরিয়েবল। আচ্ছা, এবার আরেকটা কথা দেখো, আমরা আজকে যেটা সলভ করছি সেটা শুধুমাত্র লেস ইকুয়ালস টু টাইপ কনস্ট্যান্ট আছে সব কটা, তাই তো? তার মানে বলতে পারি আজকে যেগুলো সলভ করবো শুধুমাত্র লেস ইকুয়ালস টু টাইপ কনস্ট্যান্ট আসছে, তার মানে স্ল্যাগ ভেরিয়েবল ছাড়া অন্য কোনো ভেরিয়েবল আসবে না এখানে।
স্ল্যাক ছাড়া অন্য কোনো ভেরিয়েবল তো আসার কথা নয়, কারণ সব লেস ইকুয়াল টু টাইপ আছে, তাই তো। তার মানে এই স্ট্যান্ডার্ড ফর্মে লিখতে গেলে আমাকে শুধুমাত্র স্ল্যাক ভেরিয়েবলই যোগ করতে হবে, অন্য কোনো ভেরিয়েবলের কাজ এখানে কিন্তু নেই, তাই তো। আমরা 3 রকম ভেরিয়েবল করেছি, একটাকে বলা হয় স্ল্যাক ভেরিয়েবল, একটা সারপ্লাস ভেরিয়েবল, একটা আর্টিফিশিয়াল ভেরিয়েবল। তো বাকিদের কাজ কিন্তু নেই আজকে, ঠিক আছে। তাই আজকে শুধুমাত্র স্ল্যাক ভেরিয়েবলই শিখবো। এরম অঙ্ক মানে ঠিক আছে, আগে লেখো তাও বলছি। তাহলে ইউজিং এখানে শুধুমাত্র স্ল্যাক আসবে, ইউজিং স্ল্যাক ভেরিয়েবল। আচ্ছা, স্ল্যাক ভেরিয়েবল কটা লাগবে? আচ্ছা, স্ট্যান্ডার্ড ফর্মে লিখতে গেলে কী করতে হয়, সেটা হচ্ছে ax ইকুয়ালস টু b ফর্মে লিখতে হয়। তাহলে এখানে 3টে ইনইকুয়ালিটিস আছে, তাহলে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 3টে লাগবে ইকুয়াল করার জন্য। স্ল্যাক ভেরিয়েবল x4, x5, x6, the comma দিয়ে the given problem written in standard form as, আচ্ছা ম্যাক্সিমাইজ দেওয়াই আছে, তাহলে কোনো প্রবলেম নেই। যদি মিনিমাইজ থাকতো তাকে ম্যাক্সিমাইজ করতে হতো, তাহলে ম্যাক্সিমাইজ যেমন আছে তেমন থেকে যাবে। বেস ম্যাক্স জেড ইকুয়ালস টু 12x1 প্লাস 3x2 প্লাস x3। লেখার স্টাইলটা দেখবে কীভাবে লিখছি, ঠিক আছে। আচ্ছা, অবজেক্টিভ ফাংশন আমাকে কী করতে হবে, ইকুয়ালিটি করতে হবে। বেস 10x1 প্লাস 2x2 প্লাস x3, 7x1 3x2 2x3, 2x1 4x2 x3, ঠিক আছে। 3টে নিয়েছি তো, পরপর লিখবে। কী করতে হবে, যোগ করতে হবে। এইখানে x4, তারপর x5, তারপর x6। প্রশ্ন কেন এইভাবে নেওয়া, এটা নিলে পরে তোমার সুবিধা হবে। কি সুবিধা হবে পরে এগিয়ে বলছি, ঠিক আছে। আর এখন তলায় তলায় লিখবে না। যেমন কেন বলছি, দেখো এইটা x1-এর কালাম, x1-এর কালাম কিন্তু এইটা, এটা x2-র কালাম, এটা x3 কালাম, x4-এর কালাম কিন্তু পুরোটা, তাই তুমি x5-টাকে নিচে লিখবে না, ঠিক আছে। তোমারই পরে অসুবিধা হবে। x4-এর কালাম আলাদা সেপারেট থাকবে, 5-এর কালাম সেপারেট থাকবে, 6-এর কালাম সেপারেট থাকবে, ঠিক আছে। তারপর ডান দিকে ইকুয়াল টু কী আছে, 177 যা আছে পুরোপুরি 177, ঠিক আছে। যেখানে x1, x2, x3, x4, x5, x6 এটা ইকুয়াল টু 0, ঠিক আছে। এবার যেটা বলছিলাম যে আমরা শুধুমাত্র এখানে স্ল্যাক ভেরিয়েবল নিয়ে কাজ করছি, তাই একটাই যোগ হয়েছে, একটা ভেরিয়েবল এখানে হয়েছে। যখন দেখবো যে স্ল্যাক সারপ্লাস একসঙ্গে আসছে, মানে কিছু ইনইকুয়ালিটিস গ্রেটার ইকুয়াল টু কিছু লেস ইকুয়াল টু, তখন স্ল্যাক সারপ্লাস একসঙ্গে আসবে, তখন কিন্তু অন্য নিয়ম আছে। মানে কাকে আগে কাকে আগে লিখবো, কাকে পরে লিখবো, আগে স্ল্যাক লিখবো না আগে সারপ্লাস লিখবো না আগে আর্টিফিশিয়াল লিখবো, সেটা এখন পরের মেথড পড়াবো তখন বলবো, ঠিক আছে। যেহেতু আমাদের আজকে শুধুমাত্র স্ল্যাক ভেরিয়েবল নিয়ে কাজ, শুধু একটাই আজকে শেখাবো, ঠিক আছে। তো স্ল্যাক ভেরিয়েবল লেখার কাজ যেটা, সেটা হচ্ছে যে এইভাবে পরপর লিখবে। হ্যাঁ, প্রথমে কিন্তু x5 নেবে না, প্রথমে x4 নেবে, তারপর x5 নেবে, তারপর x6 নেবে। কেন এরকম বলছে, সিরিয়াল ওয়াইজ নেবে। প্রথম ভেরিয়েবলের জন্য প্রথম ইকুয়েশনের জন্য ফার্স্ট x4 4, তারপরে 5, তারপরে 6, সিরিয়াল ওয়াইজ নেবে এবং এইভাবে লিখবে, ঠিক আছে। বেশ, এইবার যেটা করতে হবে, আমাদের সিমপ্লেক্স টেবিল কনস্ট্রাক্ট করতে হবে, ঠিক আছে। নাও উই কনস্ট্রাক্ট simplex table as follows, ঠিক আছে। আচ্ছা, আর একটা কথা বলে রাখার প্রথমেই বলা উচিত ছিল, সেটা হচ্ছে যে এলপিপি যা একদিন করেছি সেটা 30% সিলেবাস কভার করেছে, ঠিক আছে। 30% সিলেবাস কভার করেছে। এরপরে যা 70% আছে সেটা শুধুমাত্রই সলিউশন বের করা, মানে পরীক্ষায় বাকি যে 70% কোশ্চেন থাকবে সেটা কিন্তু শুধুমাত্র সলিউশন বের করা থাকবে। এখন যতগুলো মেথড পড়বে সব কটা মেথডে একটা করে অঙ্ক থাকবে, কোনো কিছু বাদ দেবে না, পরীক্ষা কিন্তু সব থাকে, বুঝে গেছে।
সুতরাং বাকি 70% সিলেবাস কিন্তু এখনও বাকি, এবং সেইটা কিন্তু সবই সলিউশন বের করা। সো বি কেয়ারফুল এই সলিউশন বের করে নেয়, ঠিক আছে। যাই হোক, ব্যাপারটা সবই সহজ, খুবই ইজি, কিন্তু একটু সাবধানে করতে হয় কিছু। যাই হোক, দেখো কীভাবে করছি। আচ্ছা, এই কনস্ট্রাক্টের সিমপ্লেক্স টেবিল অ্যাজ ফলোস, ঠিক আছে। কীভাবে করছি দেখো সিমপ্লেক্স টেবিল। টেবিলটা দেখবে আমি নোটও দিয়েছি, তাই তোমাদের আর বেশি সময় নিচ্ছে না আমি, আমার তো মুখস্থ হচ্ছে মোটামুটি কেমন টেবিল হয়। আচ্ছা, কটা নিচ্ছি দেখবে, হ্যাঁ। যতগুলো ভেরিয়েবল, এটার পরে যত ভেরিয়েবল ততগুলো, মানে যত ভেরিয়েবল ততগুলো চালাবো। 6টা আছে এখন। এইখানটা হবে সিবি, বি, এক্স বি, স্মল বি, সিজে, A1, A2, মানে সে কালাম ভেক্টরগুলো, A4, A5, A6, এইখানটা জেড জে মাইনাস সিজে, এই হচ্ছে টেবিল, ঠিক আছে। বেশ, এবার কোনটা কি লিখবে দেখো। প্রথম লিখবে এক্সবি। এক্সবিতে কারা কারা থাকবে? এক্সবিতে প্রথমে থাকবে ফার্স্ট ইকুয়েশনের যে স্ল্যাগ ভেরিয়েবল সে থাকবে, ফার্স্ট ইকুয়েশনের স্ল্যাগ ভেরিয়েবল, তাহলে x4। পরের টেবিলে থাকবে সেকেন্ড ইকুয়েশনের স্ল্যাগ ভেরিয়েবল, তার মানে x5। তারপরে থাকবে থার্ড ইকুয়েশনের স্ল্যাগ ভেরিয়েবল, মানে x6, ঠিক আছে। এইবার ভালো করে ভাবো, তোমরা যদি এখানে উল্টো পাল্টা নাম কাউন্টিং করতে, প্রথমে 5, তারপর 4, তারপর 6, তাহলে এইখানটা কিন্তু সিরিয়ালটা ব্রেক করতো। ব্রেক করলে নিজের ক্যালকুলেশনটা করতে অসুবিধা হবে, আর কিছু না। ব্যাপারটা সিস্টেমেটিক যাচ্ছে না, ঠিক আছে। ভুল কিছু হবে না, তা তোমাকে দেখে শুনে কাজ করতে হবে কিন্তু, ঠিক আছে। ওই জন্য পরপর নেবে। বেশ, আচ্ছা, এইটা হলো। এখানে যেগুলো থাকবে তার করসপন্ডিং কালার ভেক্টর হবে। এখানে যেমন আছে এক্স বি হলো, তো বিতে করসপন্ডিং কালার ভেক্টর মানে এরকম A4 হয়ে যাবে, যাই আছে তাই থাকবে, এটা বিশেষ কিছু বলার নেই। x4 থাকলে A4 থাকবে, যেমন যদি x3 থাকতো তাহলে A3 থাকতো, এটা আমি লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা, x4 থাকলে A4, x5 মানে A5, x6 মানে A6। আচ্ছা, আর সিবি বলতে, আচ্ছা আরেকটা জিনিস এখানে লেখা হয়নি আমার, ঠিক আছে। আচ্ছা দেখো, এইখানে তো 3টে ভেরিয়েবল আছে, এবার স্ল্যাকের ক্রস প্রাইসটা এখানে যোগ করতে হবে। আমি এটা আগে বলেছিলাম শুরুতে, স্ল্যাকের ক্রস প্রাইস যা হবে সব 0 দিয়ে যোগ হবে, মানে 0x4 প্লাস 0x5 প্লাস 0x6, ঠিক আছে। স্ল্যাক সারপ্লাস যখন পরে আসবে তখন তাই হবে। এখানে স্ল্যাক আছে বলে স্ল্যাকের যেগুলো কস্ট প্রাইস এগুলো যোগ করতে হবে এখানে, কারণ এই ভেরিয়েবলগুলো তোমার নিজে নিয়েছি, তাই তো। সেগুলো তোমার অবজেক্টিভ ফাংশন যোগ করতে হবে, কিন্তু ভ্যালু নিলে তো সেটা ভ্যালু বেড়ে যাবে, ম্যাক্সিমাইজ তো ভ্যালু বেড়ে যাবে, সেই জন্য সব 0 যোগ করা, ঠিক আছে। কস্ট প্রাইস সব 0, যাই হবে সব 0 এখানে, স্ল্যাকের জন্য যা হবে সব 0, ঠিক আছে। এবার যেটা করতে হবে, প্রথমে সিজে লিখবে, এই লেখার পর সিজে লিখবে। সিজের মানে হচ্ছে অবজেক্টিভ ফাংশনের কস্ট প্রাইস। কী আছে দেখো, 12, 3, 1, 12, 3, 1, 0, 0, 0, 12, 3, 1, 0, 0, 0, ঠিক আছে। মানে অবজেক্টিভ ফাংশনে যে সিজে আছে, এটা তো C1x1, C2x2, C3x3, এইভাবে তো লিখি, সেগুলো লিখতে বলতে পারি 12, 3, 1, 0, 0, 0, ঠিক আছে। আচ্ছা, এবার এইখানে সিবি মানে হচ্ছে যে এই A4, A5 এর সিবি মানে হচ্ছে এই সিজের যেগুলো আর কি আছে, মানে সিজে বলতে এখানে A4 আছে, তো তাহলে A4 এর করসপন্ডিং সিজে কত? 0, তাহলে এখানটা 0 হবে। A4 এর করসপন্ডিং সিজে মানে A4 মানে তো x4, A4 এর করসপন্ড করছে x4, তাহলে x4 এর করসপন্ডিং সিজে কত? এই যেখানে x4 এর করসপন্ডিং সিজে হচ্ছে 0, x5 এর করসপন্ডিং সিজে হচ্ছে 0, x6 এর 0, তাহলে x4 এর করসপন্ডিং 0 হলো, x5 এর করসপন্ডিং 0 হলো, x6 এর 0 হলো, মানে এইগুলো বুঝবে আর কি, ঠিক আছে, বোঝা গেছে? বেশ।
ax ইকুয়ালস টু বি, ডান দিকে যে বি আছে এই বি পুরো বসবে, মানে 177 80, 177 80, ঠিক আছে। আর এইখানে থাকবে পুরো এ ম্যাট্রিক্সটা বসবে পরপর, মানে A1 কালাম ভেক্টর, যেটা আমি বেসিক ফিজিক্যাল সলিউশন বের করার সময় শিখিয়েছি। A1 কোনটা? এটা A1 কালাম, এটা A2, এটা A3, এটা A4, A5, A6, ঠিক আছে। আচ্ছা, তাহলে A1 কত? 10 7 2, 10 7 2। A2 কত? 2 3 4, A2 2 3 4। তারপরে 1 2 1, A3 1 2 1, ঠিক আছে। A4 এ কত আছে? A4 দেখো আছে 1 0 0 0 1 0 0 0, ঠিক আছে। যেটা মেনলি এখানে একটা বলার, এই টেবিলটা লেখার সময় দেখবে এইখানে যে যে ভেরিয়েবলগুলো থাকবে, এইখানে যে যে ভেরিয়েবলগুলো থাকবে সেই ভেরিয়েবলের করসপন্ডিং যে টেবিলটা এইখানে হবে ছকটা, সেইখানে কিন্তু এই আইডেন্টিটি ম্যাট্রিক্স থাকবে, মানে 1 0 0 0 1 0। দেখো তুমি দেখো x4 x5 x6, তাহলে A4 A5 আর A6 মিলে কিন্তু 1 0 0 0 1 0 0 0 1টা তৈরি হয়েছে, ঠিক আছে। এটাকে বলা হয় বেসিস ম্যাট্রিক্স, ঠিক আছে। আর এগুলোকে বলা হয় বেসিক। যখন এখানে যে ভেরিয়েবলগুলো এখানে থাকে তাকে বলা হবে বেসিক ভেরিয়েবল। A4 A5 A6 এগুলো হচ্ছে বেসিক ভেক্টর, বোঝা গেছে? ঠিক আছে, এই হচ্ছে স্টেবল কনস্ট্রাকশন, ঠিক আছে। আচ্ছা, এইবার যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাকে সলিউশন বের করতে হবে। আচ্ছা, সলিউশন বের করার সময় যেটা করতে হবে, এই জেড যে মানে সিজে ক্যালকুলেট করতে হবে। মানে অ্যাকচুয়াল মেথডটা হচ্ছে এইরকম। ব্যাপারটা যদি আমি বলি শুরু থেকে, মেথডটা হচ্ছে এইরকম। বলছে তো সাপোজ যে অঙ্কটা করছি, এই অঙ্কটা আমাকে কী করতে হবে? ম্যাক্স জেডটা তো বের করতে হবে। সাপোজ ধরো ম্যাক্স জেডটা 500, আমাকে এই ভ্যালুটা জেড ম্যাক্সটা বের করতে হবে, তাই তো? জেড ম্যাক্সটা সাপোজ 500। এখন জেড ম্যাক্সটা 500, কিন্তু জেডের ভ্যালু কী কী হতে পারে? এটা আমার কোশ্চেন। জেড ম্যাক্সটা তো 500, বা জেড মিন যেই থাকতো তো জেড মিনটা 500, কিন্তু জেডের ভ্যালু কী কী হতে পারে? ঠিক আছে, ধরো জেডের ভ্যালু তো আমার তো অ্যাকচুয়ালি ফিজিবল সলিউশন আছে, ফিজিবল রিজিয়ন আছে, তাহলে ফিজিবল রিজিয়নের সব পয়েন্টই হচ্ছে এলপিপি সলিউশন। তাহলে সব পয়েন্টের জন্য তুমি জেডের একটা ভ্যালু পাবে, ঠিক আছে। এবার তার মধ্যে যে পয়েন্টের ভ্যালু ম্যাক্সিমাম, সেটা কর্নার পয়েন্ট হোক যেমনই হোক, যে কর্নার পয়েন্টই তো হয়, যে পয়েন্টের ভ্যালুটা বড় হচ্ছে সেটা হচ্ছে জেড ম্যাক্সের ভ্যালু, ঠিক আছে। তো ধরে নাও জেডের প্রচুর ভ্যালু আছে, ধরো জেডের ভ্যালু 500 হতে পারে, জেডের ভ্যালু 450 হতে পারে, জেডের ভ্যালু হচ্ছে 320 হতে পারে, জেডের ভ্যালু 210 হতে পারে, ধরো জেডের ভ্যালু তোমার কী বলে, ধরো 200 হতে পারে, ধরো 180 হতে পারে, 170 হতে পারে, 150 হতে পারে, 140 হতে পারে, মানে যত রকমের ভ্যালু হতে পারে সেটা আমি এরকম ডিসেন্ডিং অর্ডারে সাজাচ্ছি, ঠিক আছে। তারপর ধরো 100 হতে পারে, হ্যাঁ 80 হতে পারে, এইভাবে সাজাচ্ছি। ডিসেন্ডিং যত রকম হতে পারে ভ্যালু, সব ভ্যালুগুলোকে আমি ডিসেন্ডিং অর্ডারে সাজিয়ে হচ্ছে, ঠিক আছে। এবার এলপিপির এই মেথডগুলো কী করে, যেটা করবো, আমাকে ইনিশিয়ালি প্রথমে কোনো একটা সলিউশন থেকে স্টার্ট করবো, কোনো একটা, ঠিক আছে। ধরে নাও আমি 100 থেকে শুরু করছি, ইনিশিয়ালি কোনো একটা সলিউশন আমি বের করবো, মানে একটা সলিউশন, অপটিমাল নয় কিন্তু, কোনো একটা সলিউশন আমি বের করবো। হ্যাঁ, এখন বাই ডিফল্ট সেই সলিউশনটা কিন্তু অপটিমাল সলিউশন বেরিয়ে যেতেই পারে, ঠিক আছে। সেক্ষেত্রে তোমার লাভ, তোমার কাছে সঙ্গে সঙ্গে অ্যান্সার চলে আসবে। বাই ডিফল্ট ধরো অঙ্ক করতে গিয়ে প্রথমেই আমার অপটিমাল চলে যাবে, প্রথমেই 500 পেয়ে গেলাম, তাহলে অঙ্ক ওখানে স্টপ হয়ে যাবে,
ঠিক আছে? কিন্তু যেটা করা হবে আস্তে আস্তে বুঝতে পারবে ব্যাপারটা, দেখো বোঝো যে কোনো একটা থেকে আমি শুরু করবো, কোনো একটা সলিউশন থেকে শুরু করবো, তাহলে আমি 100 থেকে শুরু করছি। তারপরে কি করব, এই 100 থেকে সলিউশনটা ইমপ্রুভ হতে হতে যাবে। মানে প্রথমে 100 থেকে ট্রাই নেবো যে আরেকটু বাড়ানো যায় কিনা বা আরেকটু বেশি হচ্ছে কিনা, ঠিক আছে? তারপর আরেকটু বাড়াবো, তারপর আরেকটু বাড়াবো, আরেকটু বাড়াতে বাড়াতে দেখবো যে ম্যাক্সিমাম, এইভাবে আস্তে আস্তে ম্যাক্সিমাম দিকে রিচ করবো। মানে কোনো একটা সলিউশন থেকে শুরু করে আস্তে আস্তে ম্যাক্সিমামের দিকে আমি রিচ করবো, বুঝে গেছে? এবার যত তুমি অপটিমালের কাছে ইনিশিয়ালটা পাবে, এবার যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এই টেবিল করে তো করতে হয়, তেমন অনেকগুলো টেবিল হবে, কোনো কোনো অঙ্কে 5-6টা টেবিল হবে, ঠিক আছে? এবার যত মানে তোমার যত তুমি অপটিমালের কাছে এই ইনিশিয়াল সলিউশনটাকে, এটাকে বলা ইনিশিয়াল সলিউশন, ঠিক আছে? যত তুমি অপটিমালের কাছে ইনিশিয়ালটা পাবে তত তোমার টেবিল কম হবে, ঠিক আছে? যত দূরে পাবে তত টেবিল বেশি হবে। এখন টেবিলটা কাছে পাবে বা বেশি হবে, মানে কম পাবে, টেবিলটা কম হবে কি বেশি হবে কিন্তু তোমার হাতে ডিপেন্ডেন্ট নয়। এটা তুমি অঙ্ক করতে গিয়ে যেমন আসবে সেটাই তোমায় করতে হবে। আর তুমি এরকম নয় যে একজন এইটা ইনিশিয়াল সলিউশন পেলো আর একজন এইটা পেলো সলিউশন, এরকম কিন্তু হবে না, ঠিক আছে? যা পাবে সবাই কিন্তু এক পাবে, এবং এখান থেকে এদিকে কম যেতে হবে আস্তে আস্তে। বুঝাচ্ছি কি বলতে চাইছি? ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের ব্যাপার। মানে আমাদের একটা কোনো একটা থেকে ইমপ্রুভ করে ম্যাক্সিমামে যেতে হবে। একেবারে যদি মিনিমাম থাকতো তাহলে কোনো একটা বড় থেকে ইমপ্রুভ করতে করতে ছোটোর দিকে যেতে হবে, ঠিক আছে? তো সেটাই টেবিল মাধ্যমে আসবে। তো দেখো এবার কী করে অঙ্কটা নামছে। তাহলে এই হচ্ছে আমার টেবিল, মানে সিমপ্লেক্স টেবিল, প্রথম সিমপ্লেক্স টেবিল, ঠিক আছে? তো কনস্ট্রাকশনটা দেখালাম, এইভাবে করবে। আচ্ছা, এবার যেটা করতে হবে জেড জে মাইনাস সি জে ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? বেশ, আচ্ছা যে আগে জেড জে মাইনাস সি জে ক্যালকুলেটটা করি, তারপরে বলছি অনেক কন্ডিশন আছে, ঠিক আছে? প্রথম কাজ এই জেড জে মাইনাস সি জেটাকে ফিল আপ করা। কী করে করবে দেখো ভালো করে। আচ্ছা, এ ওয়ানের কালামে যে জেড জে মাইনাস সি জে, মানে জেড ওয়ান মাইনাস সি ওয়ান, সেটা কী করে হবে? এইখানে যে সিবি থাকবে, এই এ ওয়ানের সাথে সিবির করসপন্ডিং গুণ হবে। এ ওয়ানের সঙ্গে সিবির করসপন্ডিং গুণ মাইনাস সি জে, সেই ভ্যালুটা এখানে বসবে। মানে 10 ইন্টু 0 প্লাস 7 ইন্টু 0 প্লাস 2 ইন্টু 0 মাইনাস 12 কত হয়? 10 ইন্টু 0, 7 ইন্টু 0, 2 ইন্টু 0, সব কটা যোগ 10 ইন্টু 0 প্লাস 7 ইন্টু 0 প্লাস 2 ইন্টু 0 মাইনাস 12। তাহলে আলটিমেট কত হলো? মাইনাস 12, ঠিক আছে? তারপরে 2 ইন্টু 0 প্লাস 3 ইন্টু 0 প্লাস 4 ইন্টু 0 মাইনাস 3 কত হবে? মাইনাস 3, ঠিক আছে? তারপরে 1 ইন্টু 0, 2 ইন্টু 0, 1 ইন্টু 0 মাইনাস 1 মানে মাইনাস 1, ঠিক আছে? তারপরে একইভাবে এটার সঙ্গে এটা প্লাস এটার সঙ্গে এটা প্লাস এটার সঙ্গে এটা, তার মানে এখানে করো দেখো 0 আসবে মাইনাস এইটা, তার মানে 0 আসবে, এখানটা করো আবার 0 আসবে, তারপরটা করো আবার 0 আসবে, ঠিক আছে? এই হচ্ছে টেবিল কনস্ট্রাকশন। আচ্ছা, কয়েকটা পয়েন্ট আমি এখানে বলে দিই কনস্ট্রাকশন করার সময়। যে ভেরিয়েবলগুলো এই বেসিসে ঢুকে থাকবে এক্স x4, x5 আর x6, তার করসপন্ডিং বললাম 1 0 0 0 1 0 0 0 1টা থাকবে। মানে যারা যারা এখানে থাকবে তাদের কলামগুলোর মধ্যেই 0 0 1 1 0 0 0 1 0 এসব থাকবে। মানে এই আইডেন্টিটি ম্যাট্রিক্সটা কিন্তু এই তিনটে নিয়েই ফর্ম হবে, এটা একটা কথা। 2 নম্বর কথা, যারা এই বেসিসে থাকবে তাদের জেড জে মাইনাস কিন্তু 0 হবে, তাহলে কিন্তু অঙ্ক ভুল হয়েছে, ঠিক আছে? তুমি দেখো এখানে x4 আছে, x5 আছে, x6 আছে, তাদের করসপন্ডিং জেড জে মাইনাস যেগুলো কিন্তু 0 হয়েছে, এটা কিন্তু সত্যিই হবে, আর কিন্তু অঙ্ক ভুল হয়েছে, টেবিল কনস্ট্রাকশন ভুল হয়েছে, বোঝা গেল? এই হচ্ছে তোমার টেবিল কনস্ট্রাকশন ইনিশিয়াল। আচ্ছা, তাহলে জেড জে মাইনাস সিজের ক্যালকুলেট। এবার দেখবো এই জেড জে মাইনাস সিজের মধ্যে মোস্ট নেগেটিভ কোনটা। মোস্ট নেগেটিভ, ঠিক আছে? মোস্ট নেগেটিভ কে?
মোস্ট নেগেটিভ হচ্ছে 12, তাহলে মোস্ট নেগেটিভ 12 মানে হচ্ছে এটা 12, তাহলে এই ভেক্টরটা এন্টারিং, মানে A1 এন্টার করবে, মানে এই A4 A5 অথবা A6 এই কোনো একটার মধ্যে কোনো একটা চেঞ্জ হয়ে A1 হবে এখানে। এবার কোনটা চেঞ্জ হবে পরে আসছে, ঠিক আছে? এই কোনো একটা চেঞ্জ হয়ে A1 হবে, তার মানে কি সলিউশনটা ইমপ্রুভ হবে। মানে তুমি যদি কোনো একটার মধ্যে চেঞ্জ করে A1কে ঢোকা তাহলে সলিউশনটা ইমপ্রুভ হবে। সেটা কে ডিটারমাইন করবে? সেটা ডিটারমাইন করবে এই জেড যে মানে সিজের মধ্যে সবচেয়ে নেগেটিভ, ঠিক আছে? তাহলে এখানে এইভাবে লিখতে হবে যে হিয়ার মিনিমাম অফ, যতগুলো নেগেটিভ থাকবে তার মধ্যে মিনিমাম, ঠিক আছে? নেগেটিভগুলো নিতে হবে। 12 -3 1, এটা কত? এটা হচ্ছে -12, ঠিক আছে? তাহলে -12 হচ্ছে মিনিমাম। তাহলে বলতে পারি সো A1 এন্টার দ্য বেসিসে এন্টার করবে, ঠিক আছে? সেই জন্য দেখবে এইটাকে এইরকম একটা রাউন্ডের মধ্যে রাখা হয়েছে, বোঝা গেছে? আচ্ছা, এইবার প্রশ্ন হচ্ছে যে এ তো এন্টার করবে এখানে, তাহলে কাউকে তো বেরোতে হবে, লিভ করতে হবে, তো সেইটা ডিটারমাইন করবো কী করে? মানে কোনো একটা জায়গায় গিয়ে তো কোনো একটার বদলে তো A1 ঢুকবে, তাহলে কার বদলে ঢুকবে? তার জন্য যেটা ক্যালকুলেট করতে হবে সেটা হচ্ছে মিনিমাম বেসি। নাও মিনিমাম অফ, আচ্ছা মিনিমাম বেসি কী করে ক্যালকুলেট করবে? যে ভেক্টরটা এন্টারিং হয়েছে তার কালাম তো এইটা, তার সঙ্গে বিগুলো ভাগ হবে, মানে এইটা এন্টারিং হয়েছে তাহলে 100/10, 77/7, 80/2 ক্যালকুলেট করব, করে যেটা মিনিমাম হবে সেই মিনিমামটা যাকে করসপন্ড করছে সেইটা ডিপার্টিং হবে। তার মানে দেখো ভালো করে দেখবে, 100/10, 77/7, 80/2, বলো মিনিমাম কে? মিনিমাম হচ্ছে 10, তাই তো? কার জন্য 10 পেয়েছি? A4 এর জন্য 10 পেয়েছি, এইখানে তো 10টা আসছে, তাহলে বলতে পারি A4টা লিভ করবে। কি কোথায় A4 আছে? এইখানে A4 আছে, তাহলে এইটা বেরিয়ে যাবে, ঠিক আছে? তাহলে সো A4 লিভ দ্য বেসিস, বুঝে গেছে? তাহলে A4টা, এটা A4 তো, এইটা A4 হবে, এই থেকে রাউন্ড, বুঝে গেল? এবার এন্টারিং ভেক্টর আর ডিপার্টিং ভেক্টরের কমন এলিমেন্ট কে আছে? 10 আছে কমন, এই দুটো এই কালামটা, এই রোটা আর এই কালামের মধ্যে কমন কে আছে? কমন হচ্ছে এইটা, তাহলে এইটাকে বলা হবে কি এলিমেন্ট, এটাকে বক্স করে দিতে হয়, এটাকে বলা হয় কি এলিমেন্ট, ঠিক আছে? লিভ দ্য বেসিস অ্যান্ড 10 is the key element, বোঝা গেল? বেশ, এইভাবে টেবিলটা চলবে, ঠিক আছে? পরের টেবিল করতে হবে। কতক্ষণ চলবে? যতক্ষণ না সব ZJ-CJ পজিটিভ আসছে। যখনই সব ZJ-CJ পজিটিভ চলে আসবে অঙ্ক ওইখানে শেষ হবে এবং আমি অপটিমাল সলিউশনটা পাবো, ঠিক আছে? শেষ করো, নিজেই বুঝতে পারবে কি বলছি। বেশ, তাহলে এটা হচ্ছে আমার প্রথম টেবিল গেল, এবার পরের টেবিল যেতে হবে, ঠিক আছে? তাহলে যতক্ষণ এন্টারিং ডিপার্টিং হবে ততক্ষণ চলবে, ঠিক আছে? তাহলে কি এলিমেন্ট হবে? পরের টেবিল করতে হবে। পরের টেবিল হবে একই ছবি, একদম সেম টেবিল, কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে? কনস্ট্রাকশন কোনো চেঞ্জ হবে না, কনস্ট্রাকশন একই থাকবে। টেবিল একদম মুখস্থ রাখতে হবে কীভাবে কনস্ট্রাক্ট করছি। সিবি বি এক্স বি, ঠিক আছে? সিবি বি এক্স বি, তারপরে এটা হচ্ছে সিজে, এটা হচ্ছে বি, A1 A2 A3 A4 A5 A6, এখানটা ZJ-CJ, ঠিক আছে? আচ্ছা, সিজেগুলো এক থাকবে, সিজে যেমন ছিল তেমনই থাকবে, সিজে কোনো চেঞ্জ হবে না। সিজে 12,
3 1 0 0 0। ঠিক আছে। আচ্ছা সিবি, আচ্ছা এবার এক্স বি দেখো, এটা একই থাকে। ঠিক আছে। আচ্ছা কে চেঞ্জ হয়েছে, x4 এর জায়গায় x4 ডিপার্ট করে গেছে, x4 চেঞ্জ হয়ে x1 এন্টারিং হয়েছে, তাহলে এইখানটা x1 হবে আর বাকি যারা যেমন ছিল তেমন হবে। তাহলে এইখানটা x1, এইখানটা x5, এইখানটা x6। ঠিক আছে। কেন করলাম, কারণ x4 ডিপার্টিং মানে a4 ডিপার্টিং বা লিভিং ভেক্টর আর a1টা এন্টারিং ভেক্টর, তাহলে x4 এর জায়গায় a12। ঠিক আছে। পাশেও তাই হবে, এইটা a1, এটা a5, এটা a6। বোঝা গেছে? বেশ। আচ্ছা এইখানে সিবিতে কত হবে, সিবিতে করসপন্ডিং কস্ট হবে। আচ্ছা a1 এর করসপন্ডিং কস্ট কত, 12, এই যে 12, তাহলে এখানটা 12। a5 এর করসপন্ডিং কস্ট 0, a6 এরও 0। বোঝা গেছে? এইবার আসছে বাকি ফিল আপটা, এইটা কী করে হবে। আচ্ছা প্রথম হচ্ছে প্রথম যেটা করতে হবে, কারণ তিনখানা তো ফিল আপ করতে হবে, তিনটে রো ফিল আপ করতে হবে। প্রথম ফিল আপ করবে এই টেবিলে যে রোটা ডিপার্ট করেছে বা লিভ করেছে সেইটা আগে ফিল আপ করতে হবে। তার মানে প্রথম রোটা, এই রোটা আগে ফিল আপ করতে হবে। ঠিক আছে। এই রোটা এখানে আগে ফিল আপ, আগে ফার্স্ট রো ফিল আপ হবে। কী করে হবে দেখো, এই রো এর এলিমেন্টগুলো হবে, মানে এই এলিমেন্টগুলো হবে, এই রো এর সব এলিমেন্টকে কি এলিমেন্ট দিয়ে ভাগ করব। ঠিক আছে। সব এলিমেন্টকে কি এলিমেন্ট দিয়ে ভাগ করব, যেটা হবে সেইটা হবে প্রথম এই রো এর এলিমেন্ট। ঠিক আছে। তা তুমি সব এলিমেন্ট যদি কি এলিমেন্ট, এখানকার সবকে যদি কি এলিমেন্ট দিয়ে ভাগ করো কী হবে দেখো। প্রথমে আছে কত, 100, তাহলে 100কে প্রথমে 10 দিয়ে ভাগ। ঠিক আছে। তারপর এটাকে 10 দিয়ে ভাগ, এটাকে কি এলিমেন্ট দিয়ে পুরোটাকে ভাগ করে যা হবে সেটা এখানে বসাবো। তাহলে প্রথমে হবে 10, তারপর হবে 1, তারপর হবে 2/10, 2/10 মানে 1/5, তারপরে 1/10, তারপরে আবার 1/10, তারপরে 0, তারপরে 0। দেখো বসানো। বুঝে গেছে? এটা প্রথম কাজ। ঠিক আছে। এটা এটা ফার্স্ট রো বলে প্রথমটা হয়েছে। যদি এই রোটা ডিপার্ট করতো, সাপোজ এই রোটা ডিপার্ট করে গেছে, x6 ধরো ডিপার্টিং হচ্ছে বা x6 লিভিং হচ্ছে, তাহলে কিন্তু এইটা আগে ফিল আপ করতাম একইভাবে কি এলিমেন্ট দিয়ে ভাগ করে। ঠিক আছে। যেটা ডিপার্ট হবে সেটা আগে ফিল আপ হবে। বেশ। এবার আসছি বাকিগুলো, মানে এই রোটা কীভাবে ফিল আপ হবে দেখো। আচ্ছা এই রোটা ফিল আপ করার জন্য প্রথমে এই রোটা ফিল আপ করতে গেলে কী করবে, এই রোটা যা আছে, মানে আমি বলতে চাইছি এখানে তো এবার এই রোটা ফিল আপ করবো, এইটা যা আছে হুবহু লিখে ফেলবো। ঠিক আছে। পরপর দেখো আমি লিখছি এখানে কত আছে, 77, 7 3 2 0 1 0, পরপর লিখে ফেললাম। ঠিক আছে। যা আছে লিখে ফেললাম, 77 7 3 2 0 1 0 মাইনাস, ঠিক আছে, মাইনাস এই রোটা যেটা নতুন এসছে এখন, মাইনাস হবে এইটা, মানে 10, প্রথমে 10, তারপরে 1, প্রথমে 10, ঠিক আছে এখানে, তারপরে হবে 1, তারপরে 1/5, তারপরে 1/10, তারপরে 1/10, তারপর 0, তারপর 0, তাহলে প্রথমে হবে 10, তারপরে 1, তারপরে 1/5, ঠিক আছে, তারপরে 1/5, তারপরে 1/10, ঠিক আছে, তারপরে হবে 1/10, ঠিক আছে, তারপরে কত আছে, তারপরে 0,
তারপরে 0, ঠিক আছে, ইনটু হবে কত নম্বর রো করছো, এটা সেকেন্ড রো করছি, সেকেন্ড রোয়ে কাজ করছি, বেশ, সেকেন্ড রোয়ের করসপন্ডিং এন্টারিং এলিমেন্ট কত, মানে এন্টারিং ভেক্টরের সেকেন্ড রোয়ে করসপন্ডিং এলিমেন্ট 7 আছে, তো আমি তো এই রোটা করছি, তাহলে 7 আছে, তাহলে 7 দিয়ে গুণ হবে সব কটা। এই পুরোটা যেটা হবে সেইটা এই রোতে বসবে, বোঝা গেছে? আর একবার বলছি, সেকেন্ড রোটা করছি মানে পুরোনো সেকেন্ড রো পুরোটা লিখবো, মাইনাস, ঠিক আছে, মাইনাস নিউ যেটা এলো ফার্স্ট রো সেইটা লিখবো, মানে নিউ রো যেটা এসে সেটা লিখবো পুরোটা, তার সঙ্গে গুণ হবে ওল্ড সেকেন্ড রোতে, মানে ওল্ড সেকেন্ড রোতে এন্টারিং ভেক্টরের করসপন্ডিং যে এলিমেন্ট আছে, ওল্ড সেকেন্ড রোতে, এই ওল্ড সেকেন্ড রো এইটা, তার এন্টারিং ভেক্টর হচ্ছে এইটা, কমন এলিমেন্ট কোনটা বা করসপন্ডিং এলিমেন্ট কোনটা, 7, তাহলে 7 দিয়ে গুণ আছে, ঠিক আছে, বিয়োগ করে যা হবে লিখতে হবে। বিয়োগ করে কত হবে দেখো, প্রথমে এনজয় করো, প্রথমটা হচ্ছে 77 মাইনাস 70, তাই তো, তাহলে 7 হবে, তারপরে 0 হবে, তারপরে 3 মাইনাস 7-এর 5, কত হচ্ছে 15 থেকে তোমার 8-এর 5 হচ্ছে, তাই তো, তারপরে 2 মাইনাস 7-এর 10, 20 থেকে 7 মানে 13/10, ঠিক আছে, তারপরে করো 0 মাইনাস 7-এর 10, তাহলে মাইনাস 7-এর 10, ঠিক আছে, 1, তারপরে 0, বোঝা গেছে? তাহলে কি হচ্ছে, প্রথমে হচ্ছে পরপর লিখি, 7, 7, 0, তাহলে 7, 0, 8/5, 13/10, 8/5, 13/10, মাইনাস 7-এর 10, 1, 0, মাইনাস 7-এর 10, 1 আর 0, বোঝা গেছে? পরেরটাও অ্যাজ ইট ইজ সেম হবে, কোনো পার্থক্য হবে না। তার মানে কি, তার মানে এরকম, পরেরটার ক্ষেত্রে যেটা হবে, ওল্ড থার্ড রো কত আছে পরপর লিখছি, দেখো যেমন আছে সেভাবে লিখছি, প্রথমে আছে 80, তারপর 2, তারপর 4, তারপর 1, তারপর 0, 0, 1, মাইনাস নিউ ফার্স্ট রো, ঠিক আছে, মানে প্রথম রো যেটা করছি সেটা সবসময় হবে, নিউ ফার্স্ট রো মানে 10, মানে এইটা পুরো হবে, হ্যাঁ, 10, 1, 1/5, 1/10, 1/10, 0, 0, 10, 1, 1/5, 1/10, 1/10, 0, 0, মাল্টিপ্লাই হবে, তাহলে পুরোনোতে কত নম্বর রো করছি, মানে থার্ড রো করছি কাজ, তাহলে এখানে থার্ড রোয়ের এন্টারিং ভেক্টরের করসপন্ডিং এলিমেন্ট কত, 2 আছে, এই তো থার্ড রো, এন্টারিং এর করসপন্ডিং 2, তাহলে 2 দিয়ে গুণ, 2, 2, 2, 2, 2, বিয়োগ করো, ক্যালকুলেশন করো, যা হবে সেটা অ্যান্সার। কত হচ্ছে, প্রথমে 80 থেকে 20 বাদ, মানে 60 প্রথমে, তাই তো, তাহলে 60, তারপরে 0, তারপরে 20, 2-এর 5 মানে 20 থেকে 2 বাদ, মানে 18/5, তারপরে 1 থেকে 1 মাইনাস 1-এর 5 মানে 4-এর 5, তারপরে 0 মাইনাস 1-এর 5 মানে 1-এর 5, মাইনাস 1-এর 5, তারপরে 0, তারপরে 0, বোঝা গেছে? যা আছে বসা হবে, তাহলে 60, 0, 18/5, তাহলে 60, এখানে 0, এখানে 18/5, ঠিক আছে, তারপর কত হচ্ছে 4-এর 5, ঠিক আছে, তারপরে মাইনাস 1-এর 5, 4-এর 5, মাইনাস 1-এর 5, তারপরে 0, তারপরে 0, ঠিক আছে, বেশ।
এই হচ্ছে আমার টেবিল হলো, ঠিক আছে। এতক্ষণে আমার টেবিলটা কমপ্লিট। এবার আগের মতো একইভাবে সেম মেথডে জেড মাইনাস সিজিগুলো ক্যালকুলেট করতে হবে, ঠিক যেভাবে আগেরটাতে করেছি, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো তোমার টেবিল ঠিক হয়েছে কিনা ভুল হয়েছে বুঝবে কী করে। লক্ষ্য করে দেখো বেসিসে কে কী আছে আমার, A1 A5 A6, A1 A5 A6। তুই দেখো A1 A5 A6 এর মধ্যেই 1 0 0 0 1 0 0 0 1, এটা 1 কিন্তু, হ্যাঁ এটা ভুল লিখেছি, কিন্তু 1 হবে, 1 মাইনাস 0 তো 1 হবে, এটা 1, ঠিক আছে। তাহলে 1 0 0 0 1 0 0 0 1টা কিন্তু এই তিনটে ভেক্টর নিয়েই তৈরি আছে, তাহলে ভেতরটা ভুল আছে। কিন্তু এইখানে ভুল হলে সেটা বোঝা যাবে না, ঠিক আছে। সেক্ষেত্রে যদি কিন্তু ভুল হলে কিন্তু খুব চাপের ব্যাপার হয়ে যাবে, যদি এইখানটা ভুল হয় কিন্তু বোঝা যাবে না। মানে তোমার এখানে কোথাও করতে গিয়ে এই বেসিস কালামের মধ্যে কোথাও যদি অন্য কোনো এলিমেন্ট চলে আসে তাহলে তুমি শিওর ভুল হয়েছে, কিন্তু এখানকার ভুলটা বোঝা যাবে না, ঠিক আছে, কিছু করার নেই, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমার কনস্ট্রাকশন, ঠিক আছে। এবার একইভাবে জেড মাইনাস সিজি ক্যালকুলেট করো। আচ্ছা, তার আগে আরেকটা কথা বলার, সেটা হচ্ছে যে এই যে ক্যালকুলেশনটা করলাম এইটা তোমরা টেবিলের নিচে, এটা তোমরা একটা পরীক্ষার সময় যেটা করবে এইটা রাফ খাতায় করতে পারো, একটা রাফ পেজ নিয়ে সেখানে করতে পারো, অথবা এই টেবিলের নিচে মানে এই ফাঁকে, মানে আমি তো এরপর টেবিলটা করেছি, টেবিল না করে ক্যালকুলেশনটা করে এখানে লিখতে পারো, এখানেও করতে পারো ফেয়ারে, তবে দরকার নেই একটা রাফ পেজ নিয়ে পরীক্ষার সময় বা তোমরা রাফ খাতা নিয়ে সেখানে করবে, অথবা মুখে মুখে করতে পারো, ঠিক আছে। প্র্যাকটিস করতে করতে এটা মুখে মুখেই করতে পারবে, যত প্র্যাকটিস করবে অঙ্ক করতে করতে এটা মুখে মুখে করাটাই বেটার। আমি কিন্তু এটা মুখে মুখেই করি, তোমাদের দেখানোর জন্য এটা আমি খাতায় করলাম, ঠিক আছে। ধীরে ধীরে এটা কিন্তু মানে মেন্টালি করতে হবে, সলভ মেন্টালি ফর দিস টেবিল, ওকে, সলভ দিস পার্ট মেন্টালি ফর দিস টেবিল, ঠিক আছে। মানে এটা মেন্টালি ধীরে ধীরে সলভ করতে হবে, শিখে যাবে, কোনো অসুবিধা হবে না। 500টা অঙ্ক নিজেরা করলে, একটা এক্সারসাইজ করলে নিজেরাই শিখে যাবে, ঠিক আছে। আর পরে যত মেথড পড়বে সব জায়গায় কিন্তু এই মানে প্রথম টেবিল থেকে পরের টেবিলে যাওয়া বা তারপরের টেবিলে যাওয়ার যে ছকটা সেটা কিন্তু এইটুকু জিনিস কিন্তু একই থাকবে, এইগুলো কিন্তু কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে। ভালো করে এটাকে মানে কী বলবো মনে রাখতে হবে, ঠিক আছে। সুতরাং এই ক্যালকুলেশনটা দেখাতেও পারো, নাও দেখাতে পারো, মেন্টালিও করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তবে মেন্টালি করা শিখবে, আমি কিন্তু মেন্টালি করি ব্যাপারটা। যাই হোক, এবার গুণ করো করসপন্ডিং। তাহলে কীরকমভাবে গুণ করছিলাম, আচ্ছা তাহলে আরেকটা হিসাব কী বলছে যে যারা যারা বেসিসে আছে তাদের জেড মাইনাস জিরো আসবে, ঠিক আছে। দেখো জিরোই আসছে বাই ডিফল্ট, এখানে কত, এটার সঙ্গে এটা, এইটা ইন্টু এইটা প্লাস এইটা ইন্টু এইটা প্লাস এইটা ইন্টু এইটা -12 মানে 0, ঠিক আছে। আচ্ছা, তারপরে A2 তার সঙ্গে সিবি, A2 তার সঙ্গে সিবি -3, কত আসছে 12/5 -0 -0 -3, 12/5 -3 কত আসছে -3/5, মানে নেগেটিভ অলরেডি হয়ে গেল, তার মানে আরও একটা টেবিল হবে, ঠিক আছে। যতক্ষণ সব পজিটিভ আসছে ততক্ষণ টেবিল স্টপ হবে না, আর একটা পরের টেবিলে যেতে হবে, তখন একটা নেগেটিভ এসে গেছে মানে অবশ্যই পরের টেবিল যাবে। আচ্ছা বেশ, তারপরে 12/10 -1 মানে 6/5 থেকে 1/5, ঠিক আছে। তারপরে এখানে 12/10 আর এখানে 0, তোমার কত হচ্ছে 6/5, ঠিক আছে। তারপরে এটা 0, এটা 0, এটা 0ই হতে হবে কারণ এখানে A5 ঢুকে আছে, হ্যাঁ 0ই হচ্ছে, একটা 0 হচ্ছে, ঠিক আছে। বেশ, একইভাবে মোস্ট নেগেটিভ হচ্ছে এইটা, একটাই নেগেটিভ আছে, কিছু করার নেই, আমার এটাই নেগেটিভ নিতে হবে, তাহলে এইটা এন্টারিং ভেক্টর, ঠিক আছে। তাহলে কী লিখবো একইভাবে, হিয়ার A2 enter the basis, here A2 enter the basis, আর মিনিমাম রেশিওকে বের করো। আচ্ছা, মিনিমাম রেশিও যেখানে করতে হবে একটা ফর্মুলা আমি দেখবে বলেছি,
এটা এই দুটো টেবিলে হয়নি, অন্য টেবিলে হতেও পারে। সেটা হচ্ছে যে মিনিমাম রেশিওর ক্ষেত্রে যাকে দিয়ে ভাগ করব, এখানে কি করব, 10/, এটা করবো তো আমরা কী করছি, এইটা বাই এটা করছি, যেইটা দিয়ে ভাগ করছি সেইটাকে পজিটিভ হতে হবে। ঠিক আছে, মানে ধরো কোনো একটাতে নেগেটিভ হয়ে গেল, সেই নেগেটিভটাকে কিন্তু নেবো না। মানে যেটা দিয়ে তুমি ভাগ করছো, যেটা দিয়ে ভাগ করছো সেইটা যদি নেগেটিভ হয়ে যায় তাহলে কিন্তু সেই মিনিমাম রেশিওটাকে কনসিডার করা হবে না। ঠিক আছে, কেন? দেখো আমি এখানে একটা আমি পরে বলতাম, আমি যখন মিনিমাম রেশিও ক্যালকুলেট করা হচ্ছে, কী দিয়ে ভাগ করা হচ্ছে, YIR দিয়ে ভাগ করা হচ্ছে। ঠিক আছে, এই যেইটা দিয়ে ভাগ করা হচ্ছে সেটা পজিটিভ হতে হবে, মানে যেটা দিয়ে ভাগ করছো সেটা পজিটিভ হয়ে এরকম যত মিনিমাম রেশিও সেইগুলোকে কনসিডার করা হবে, যেটা নেগেটিভ সেটাকে বাদ। ধরো তুমি ছখানা, সাপোজ ধরো ছখানা ভ্যালু আসছে, তার মধ্যে 3খানা নেগেটিভ, ঠিক আছে, সেই 3খানাকে বাদ, তাহলে বাকি যে 3খানা পড়ে থাকছে সেই 3খানার মধ্যে মিনিমামটাকে কনসিডার করবো। বুঝে গেছে? সেই 3টের মধ্যে থেকে যেটা মিনিমাম সেইটা আমার এন্টারিং ডিপার্টিং হবে বা লিভিং ভেক্টর, সেইটা লিভ করবো। বুঝে গেছে? আসছে অ্যালগরিদমে পরে তো বলতেই হবে। বেশ, তাহলে কীরকম হবে মিনিমাম রেশিও বলো তাহলে তোমরা এখান থেকে দেখে কত মিনিমাম রেশিও কীভাবে কী যাবে। সেটা হচ্ছে যে এখানে 10 আছে, 10/1/5 নাকি, 10/1/5 প্রথমে, তারপরে 7/0, না 7/0 7/8/5, তাই তো, 7/8/5 60/18/5, 7/8/5 60/18/5। এখন মিনিমামটা কি ক্যালকুলেট করো, মিনিমামটা কি, মিনিমামটা হচ্ছে 38/5। ঠিক আছে, এইটা আসছে 2 নম্বরটা আসছে 35/5, মানে এই প্রথমটা আসছে দ্বিতীয়টা। ঠিক আছে, 35/8, 35/8 কে কাকে করসপন্ড করছে, এইখান থেকে A5 কে করসপন্ড করছে, তাহলে এইটা ডিপার্টিং। ঠিক আছে, তাহলে সো A5 লিভ দ্য বেসিস। ঠিক আছে, তাহলে কে লিভ করবে, A5 এটা লিভ করবে, A5 লিভ দ্য বেসিস। ঠিক আছে, তাহলে কি এলিমেন্ট কে, কি এলিমেন্ট হচ্ছে এই দুটোর কমন কি আছে, 8/5 কমন আছে, 8/5। তাহলে সো 8/5 is the key element. বুঝা গেছে? বেশ, তাহলে পরের টেবিল অ্যাজ ইট ইজ সেম যাবে পরের টেবিল, ঠিক যেভাবে করেছি, যে মেথডে প্রথম থেকে সেকেন্ডটা এলাম সেইভাবেই সেকেন্ড থেকে থার্ডটা যাবে। ঠিক আছে, সিজে কোনো চেঞ্জ হবে না, সিজে যেমন আছে তেমন থাকবে। এবার বলো কারা কারা কোথায় কে কোথায় কোথায় যাবে। আচ্ছা XB, তো XBতে কে ছিল, কার জায়গায় কে এসছে, X5 জায়গায় X2 এসছে, তাই নাকি, এই তো X2 এন্টারি মানে A2 এন্টারি আর A5 ডিপার্টিং, তাহলে A5 জায়গায় A2 হবে। আচ্ছা বাকি তার মানে A1 A2 A6, তাহলে A1 A2 A6, X1 X2 X6। ঠিক আছে, তার করসপন্ডিং সিজেগুলো কত, সিজেগুলো লেখো করসপন্ডিং, তাই নাকি, করসপন্ডিং সিজেগুলো তো লিখতে হবে। আচ্ছা কত কত আছে, প্রথমে আছে 12,
A1 জন্য 12, A2 জন্য 3, আর A6 0। ঠিক আছে, বেশ। আচ্ছা, প্রথম কোন রো ফিল আপ হবে? প্রথম ফিল আপ হচ্ছে 0টা ডিপার্টিং হয়েছে, তাই নাকি? A5 ডিপার্টিং হয়েছে, তাহলে এটা আগে ফিল আপ হবে। কী করে ফিল আপ হবে বললাম? পুরোটাকে কি এলিমেন্টে ভাগ করবে। বেশ, 8-এর 5 দিয়ে পুরোটা ভাগ হবে। 8-এর 5 দিয়ে প্রথমটা ভাগ করলে কত হবে? দেখো এখানে, তাহলে 35/8 প্রথমে, তাই তো? তাহলে 35/8, তারপরে 0, ঠিক আছে? তারপরে 8/5 দিয়ে ভাগ করলে একই হবে, ঠিক আছে? তারপরে 13-10 আছে, 13-10 ভাগ 8-এর 5, তাহলে কত হবে? 13-10 ভাগ 8-এর 5, তার মানে 13-16, ঠিক আছে? তারপরে 7-10 ভাগ 8-এর 5, মানে মাইনাস আছে, তাহলে 7-16 মাইনাস, তারপরে 1/8-এর 5, তাহলে 5-এর 8, আর তারপরে 0। বুঝা গেছে? বেশ, এবার কোনগুলো করতে হবে? পরেরগুলো, তাই তো? আচ্ছা, তাহলে প্রথম রো ফার্স্টে করি। তাহলে এখানে কী করতে হবে? ওল্ড প্রথম রো পুরোটা লিখতে হবে, ঠিক আছে? আমি আবার করেই দেখাচ্ছি, তোমরা মেন্টালি যদি শিখি আর মেন্টালি করবে, অসুবিধা নেই। আমি লিখেই করছি তোমাদের সুবিধার জন্য, এখন তো প্রথম করছি, পুরোটা আমি খাতাতেই করি। আচ্ছা, তাহলে ওল্ড প্রথম রো, তাহলে 10 কী লিখতে হবে? দেখো, 10, 1, 1/5, 1/10, 1/10, 0, 0, মাইনাস কত হবে? মাইনাস প্রথমে নিউ রো, তাই তো নাকি? এই নিউ রোটা এটা, তাহলে 35/8, তারপরে 0, তারপরে 1, তারপরে 13/16, তারপরে মাইনাস 17, মানে প্লাস হয়ে যাবে, তাই তো? প্লাস 17, তারপরে 17, তারপরে হচ্ছে 5-এর 8, তাই তো নাকি? 5-এর 8, তারপরে 0 ইন্টু, আচ্ছা, ইন্টু কত হবে? ফার্স্ট রো, তাই তো? তাহলে ফার্স্ট রো এর এন্টারিংয়ে করসপন্ডিং, কি আছে? 1-এর 5 আছে, তাহলে 1-এর 5 দিব, তাহলে 1-এর 5, 1-এর 5, 1-এর 5, 1-এর 5, 1-এর 5, 1-এর 5, 1-এর 5 করো, ক্যালকুলেশন করো কত কত। 10 মাইনাস 7-এর 8, 35/5 আছে, তাহলে কেটে 7-এর 8 হয়ে যাবে। করলে কত হবে? করো। আচ্ছা, 10 মাইনাস 7-এর 8, তাই তো? 80 থেকে 7 বাদ, 73, 73/8, ঠিক আছে? 73/8, তারপরে কত? তারপরে 1-এর 5, 1-এর 5, তারপরে 0, তারপরে কত? তারপরে হচ্ছে 10 মাইনাস 80, তাই তো? 13/80, 13/80 মানে তাহলে কত আসছে? এখানে হচ্ছে 80, তাহলে 8 হবে, তাহলে 8 মাইনাস 13, তাহলে 5-এর 80, মাইনাস 5-এর 80, তার মানে 1-এর 16, মাইনাস 1-এর 16, ঠিক আছে? তারপরে 1-এর 10 প্লাস 7-এর 80, তাহলে 3-এর 16 যোগ হবে এখানে, ঠিক আছে? 3-এর 16, তারপরে 0 মাইনাস 5, তাহলে 1-এর 8, মাইনাস 1-এর 8, তারপরে 0, তাই তো নাকি? তারপরে কী হবে? এই হলো আমার ফার্স্ট রো, তাহলে বসা পুরোটা, তাহলে 73/8 প্রথমটা, তারপরে 1, তারপরে 0, তারপরে মাইনাস 1-এর 16, তারপরে 3-এর 16,
ঠিক আছে, তারপরে মাইনাস 1 এর 8, তারপরে 0, ঠিক আছে। বেশ, তারপরটা তাহলে একই রকম পুরোনো থার্ড রো করবো, তাহলে ওল্ড থার্ড রো, ঠিক আছে। ওল্ড থার্ড রো বসাও, কত হবে 60, 0, 18/5 যা আছে লিখছি, 4 এর 5, মাইনাস 1 এর 5, 4 এর 5 মাইনাস 1 এর 5, 0, 1 মাইনাস, আচ্ছা তাহলে মাইনাস কত হবে, এইটা হবে, তাহলে নাকি নিউরো তো এইটা, মানে এটা পুরোটা হবে, তাহলে 38/5, 35/5, 35/8, 0, 1, 13/16, তারপরে 7/16 প্লাস 7/16, তারপরে 5 এর 8, তারপরে 0, মাল্টিপ্লাই কত হবে, করসপন্ডিং, তাই তো। করসপন্ডিং কী আছে দেখো, এন্টারিংয়ের করসপন্ডিং 18/5, তাহলে পুরোটা 18/5 দিয়ে গুণ হবে, 18/5, 18/5, 18/5, 18/5, 18/5, 18/5, 18/5, এই করে ক্যালকুলেট করে যেমন হবে, ঠিক আছে। যদি মেন্টালি সমস্যা হয় খাতায় এমন করেই করবে, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। একটা রাফ পেজ নিয়ে নেবে পরীক্ষার সময়, তারপর সেখানে করে বসাবে, ঠিক আছে। অথবা ফেয়ারেও করতে পারো, ফেয়ারে করলে একটু বাজে লাগবে, সেই জন্য রাফে করাটাই উচিত, ঠিক আছে। আচ্ছা কত হবে করলে, আচ্ছা এখানে হচ্ছে 40, 240 থেকে 63, হচ্ছে এটা হচ্ছে 177, বিয়োগ করে দেখো আসবে 177/4 আসবে, ঠিক আছে। তারপরটা হবে, তারপরটা 0, তারপরটা 0, আচ্ছা তারপরেরটা হচ্ছে তোমার 4 এর 5, আর এখানে মাইনাস 17/8, তারপরটা 11/8, তারপরটা মাইনাস 9 এর 4, তারপরে 1, ঠিক আছে। তারপরটা 177/4, ওটা বসবে, এটা 0, এটা 0, তারপরটা মাইনাস 17/8, তারপরটা 11/8, তারপরে মাইনাস 9 এর 4, তারপরে 1, ঠিক আছে। বেশ, বা যে মানে ক্যালকুলেট করো ঠিক যেমন করছি। আচ্ছা তাহলে ঠিক আছে, বুঝবি করে দেখো কী কী আছে, A1, A2, A3 আছে, A1, A2, A6 আছে, দেখো সেইগুলির 100 এসছে, 100, 010, 001, ঠিক আছে। গুণ করো, তো এটার সঙ্গে এইটা মাইনাস এইটা, তাহলে এটা 0, এটাও 0, আর এটাও 0 হওয়া উচিত, 0ই আসছে, ঠিক আছে। করসপন্ডিং গুণ 12 ইন্টু মাইনাস 1/16 প্লাস 3 ইন্টু 13/16, তারপর এটা তো 0 হয়ে যাচ্ছে, -1, ঠিক আছে। কত হচ্ছে, এইটা ইন্টু এইটা প্লাস এইটা ইন্টু এইটা প্লাস এইটা ইন্টু এইটা -1, কত হচ্ছে 12/16 মানে 4, 3 এর 4, আর 16, 39, তাহলে হচ্ছে 11/16, ঠিক আছে। 11/16 পজিটিভ এসছে। তারপরে এইখানে এইটা ইন্টু এইটা প্লাস এইটা ইন্টু এইটা 36/16, 36/16 মানে 4, 9 এর 4, 9 এর 4, আর এইটা হচ্ছে তোমার -21/16, -21/16, তাহলে হচ্ছে 36 থেকে 21 বার, তাই তো। 21 কেন,
বিয়োগটা করো, দেখো এখানে কত আসছে, এটার সঙ্গে এটা গুণ হবে। ঠিক আছে, এইটার সাথে এইটা গুণ না, আচ্ছা ঠিক আছে। 73 এইটা কত আসছে পুরোটাতে করলে, এটা করলে আসবে 15 22 16, ঠিক আছে। আচ্ছা তারপরেরটাতে এইটা ইন্টু এইটা করসপন্ডিং গুণ করো, করসপন্ডিং গুণ করলে হবে এটা হবে 3 8, ঠিক আছে। এটা ইন্টু এইটা, এটা ইন্টু এইটা, এটা ইন্টু এইটা, -0 এটা হবে। আচ্ছা এবার এইখানে লক্ষ্য করো কী এসেছে, দেখো এখানে সব কটা জেড মাইনাস সিজে পজিটিভ চলে এসেছে, তাহলে বলতে পারি যে আমার সলিউশনটা অপটিমাল হয়ে গেছে, ঠিক আছে। আমার যে সলিউশনটা সেটা অপটিমাল হয়ে গেছে, ঠিক আছে। মানে এখানে আমার আর টেবিল হবে না। কী লিখবো এক লাইনে লিখে দিচ্ছি যে হিয়ার অল জেড মাইনাস সিজে যেটা ইকুয়াল টু 0, so the given solution is optimal, so the given solution is optimal। তাহলে অপটিমাল সলিউশনটা কত হবে, ঠিক আছে, সব পজিটিভ বেশ। এবার সলিউশনটা কত হবে, অ্যান্ড দ্য সলিউশন ইজ, সলিউশন হবে হচ্ছে এইটা, এই বিগুলো সলিউশন, মানে x1টা 73/8, x2টা 35/8, আর x3 তো নেই, ঠিক আছে। x6 তো নেবো না, x6 কিন্তু নেবো না, কেন, কারণ অঙ্কের মধ্যে কিন্তু x6 নেই, অঙ্কের মধ্যে কিন্তু x1 x2 x3 আছে। সুতরাং বাকি যারা বেসিসে থাকবে সেগুলো কিন্তু কনসিডার করবো না। যে সকল বেসিক ভেরিয়েবল, মানে যে সমস্ত গিভেন ভেরিয়েবলের মধ্যে যেগুলো থাকবে সেগুলোর করসপন্ডিং বি ভ্যালুটাই হচ্ছে সলিউশন, ঠিক আছে। বাকি যেগুলো নেই সেগুলো 0 হয়ে যাবে। তা কে কী আছে এখানে, x1 আছে x2 আছে, তাহলে x3 0 হয়ে যাবে। তাহলে x1 = এইটা, x2 = এইটা, আর x3টা 0, ঠিক আছে। তাহলে x1 কত, x1 হচ্ছে 73/8, x2 হচ্ছে 35/8, আর x3 হচ্ছে 0, ঠিক আছে। আর জেড ম্যাক্স কত, জেড ম্যাক্সটা হচ্ছে এই তিনটে বসিয়ে দিতে হবে তোমার, জেড ম্যাক্সিমাম এখানে বসিয়ে দিতে হবে, বসিয়ে সেটা হবে তার মানে 12 ইন্টু, মানে আমার 12 ইন্টু 73/8 প্লাস 35/8 ইন্টু কত আছে 3 আছে, ইন্টু 3 প্লাস 0 আসবে, এটা করলে হবে 981/8, ঠিক আছে। এই হচ্ছে তোমার অ্যান্সার। বোঝা গেল, এই হচ্ছে একটা কমপ্লিট অঙ্ক। সিমপ্লেক্স মেথডে শুধুমাত্র লেস ইকুয়াল টু টাইপ থাকলে একটা অবজেক্টিভ, একটা অঙ্কের অবজেক্টিভ ফাংশন, তোমার কনস্ট্যান্টগুলো যদি লেস ইকুয়াল টু টাইপ থাকে তার জন্য তোমাকে এইটা করতে হবে, বুঝে গেল। বেশ, আরও একটা অঙ্ক দেখো, প্রবলেম নাম্বার 2 করছি। প্রবলেম নাম্বার 2তে যেটা দিচ্ছি এটা একটুখানি অন্যরকম, সেটা হচ্ছে মিনিমাইজ করা আছে। x1 minus 3x2 plus 2x3 subjected to minus 2x1 plus 4x2 is equals to 12 minus 4x1 তার আগেরটা আছে, ঠিক আছে, পরে লিখে দিচ্ছি, অসুবিধা 3x2 plus 8x3 is equals to 10, আর একটা আছে
3x1 minus x2 plus 2x3 is equals to 7. ঠিক আছে, x1 x2 x3 greater equals to 0. x1 x2 x3 greater equals to 0. Clear? Yes. আচ্ছা, আর একটা কথা বলার ছিল, আগের অঙ্কের জন্যই বলা যেত। ধরো এইখানে এই যে মিনিমামটা এসেছে, আমি কি করছি, যতগুলো নেগেটিভ হচ্ছে তার মধ্যে মিনিমাম। এবার এইরকমটা হতেই পারে যে কোনো কেসে যে দুটো মিনিমাম, মানে মিনিমাম ভ্যালু দুটো হয়ে যাচ্ছে। ধরো এরকম হতে পারে দুটো -12 হয়ে গেছে, এই অঙ্কটার ক্ষেত্রে পার্টিকুলারলি বলছি। ধরো দুটো -12 হয়ে গেছে, এরকমটা হতেই পারে। এখানে তো -12টা মিনিমাম, নেগেটিভগুলোর মধ্যে মিনিমাম হচ্ছে -12। তো নেগেটিভগুলোর মধ্যে যেটা মিনিমাম, যদি সেই ভ্যালু 1-এর বেশি থাকে, ধরো দুখানা আছে -12, তখন তুমি যেটা খুশি কনসিডার করতে পারবে। ঠিক আছে, যেটা খুশি করলেই অঙ্ক কিন্তু আসবে। ঠিক আছে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, কোনো অঙ্কর উত্তর কিন্তু আলাদা হতে পারে। কোন কেসে আসবে? এই কেসে। ধরো এখানে দুটো -12 এসছে, তাহলে সাপোজ এইটাও -12, এইটাও -12 এসছে। এবার কোনো একজন এইটা নিল আর তুমি এইটা নিলে, ঠিক আছে, তা তোমার অপটিমাল সলিউশন তার অপটিমাল সলিউশন কিন্তু নাও মিলতে পারে। তোমার অপটিমাল সলিউশন তার অপটিমাল সলিউশন নাও মিলতে পারে, কিন্তু এই জেড ম্যাক্স কিন্তু সেম আসবে। জেড ম্যাক্স কিন্তু কখনো চেঞ্জ হবে না। এইটা অন্য হতেই পারে, কিন্তু জেড ম্যাক্সটা কিন্তু একই থাকবে। বুঝে গেছে? সুতরাং তুমি যদি অল্টারনেটিভ অপটিমাল সলিউশন থাকতেই পারে, সেক্ষেত্রে দেখবে দুটো মিনিমামের মধ্যে কোনো একটা চুজ করতে হচ্ছে। মানে এরকম নেগেটিভ ভ্যালু কিন্তু দুটো ভ্যালু হয়ে যাচ্ছে, মোস্ট নেগেটিভ দুটো হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে অপটিমাল আলাদা হতেই পারে। কিন্তু জেড ম্যাক্স যেদিক দিয়ে আসো না কেন, সে দুজন যদি কেউ একজন তো একটা জেড এখানে নেগেটিভ, কেউ একজন তুমি এটা নিলে, অন্য একজন অন্যটা নিলে, তাহলে কিন্তু এই ভ্যালুটা আলাদা হবে, হতেই পারে। কিন্তু জেড ম্যাক্স কখনো আলাদা হবে। জেড ম্যাক্স কিন্তু সবার সমান আসতে হবে, নাহলে ভুল হয়েছে, কারো না কারো ভুল হয়েছে, অথবা সবার ভুল হয়েছে। ঠিক আছে, বেশ। এবার এইটা দেখো। আচ্ছা, পরীক্ষার সময় তো তোমাকে বলা থাকবে না, তোমাকে শুধু বলা থাকবে যে সলভ দ্য এলপিপি, এইটুকু। তো কোনটা কোন মেথডে করবে বুঝবে কী করে? ঠিক আছে, দেখো সেটা সিমপ্লেক্স বোঝার নিয়ম কি আমি প্রথমেই বলে দিই, চললে যেটা যে অবজেক্টিভ ফাংশনকে ম্যাক্সিমাইজ করতে হবে। দেখো এটাকে ম্যাক্সিমাইজ করাই যাবে, এটা কোনো সমস্যা নেই, মিনিমাইজকে ম্যাক্সিমাইজ করার কোনো ব্যাপার না। যেটা মেন হচ্ছে কনস্ট্যান্ট। তো আমি সিমপ্লেক্স করবো, তার মানে ক্যারেক্টারিস্টিক্স কী হবে? সিমপ্লেক্স করার জন্য অবজেক্টিভ ফাংশন সব লেস কস্টে থাকতে হবে, সেটাও হয়ে আছে। আর সব বি দেখো পজিটিভ হয়ে আছে, সেটাও হয়ে আছে। ঠিক আছে, সব বি পজিটিভ হয়ে আছে আর অবজেক্টিভ ফাংশন লেস দেন কস্টে হয়ে আছে, তাহলে বলতে পারি এটা সিমপ্লেক্স দিয়ে সলভ হবে। ঠিক আছে, এটা কিন্তু দেখে বোঝার নিয়ম, প্রথমেই বললাম। বেশ, তাহলে আমাকে যেটা করতে হবে স্ট্যান্ডার্ড ফর্মে লিখতে হবে। স্ট্যান্ডার্ড ফর্মে লেখার জন্য কী করতে হবে? শুধু এইটাকে ম্যাক্সিমাইজ করতে হবে। তারপর যেমন স্ল্যাগ ভেরিয়েবল নিই, স্ল্যাগ ভেরিয়েবল লিখে। ঠিক আছে, তাহলে আমি লিখছি না লেখাগুলো, তাহলে দ্য গিভেন প্রবলেম রিটেন স্ট্যান্ডার্ড ফর্ম। ঠিক আছে, প্রথমে ম্যাক্সিমাইজ প্রবলেম লিখতে হবে। দ্য গিভেন প্রবলেম রিটেন ইন স্ট্যান্ডার্ড ফর্ম। ঠিক আছে, কীভাবে লিখবো দেখো, প্রথমে ম্যাক্সিমাইজ করতে হবে। তাহলে ম্যাক্স জেড ছিল, এখন জেড স্টার হবে। কী করে ম্যাক্সিমাইজ করতে হয় প্রথমে বলেছিলাম, ম্যাক্সিমাইজ করতে গেলে সব মাইনাস হয়ে যাবে, তাই নাকি? ভ্যালুগুলো সব এন্ট্রিগুলো নেগেটিভ করে দিতে হবে। মানে ম্যাক্সিমাইজ জেড স্টার মানে হচ্ছে মিনিমাইজ অফ মাইনাস জেড, এরকম একটা। ঠিক আছে, তাহলে কত কত হবে? x1 ছিল, এটা -x1 প্লাস 3x2 মাইনাস 2x3। বুঝে গেল? আর সাবজেক্টের কী হবে? সাবজেক্টের 2 বলো কী হবে? প্রথমটা হবে এইটা, তাহলে -2x1। এইটা প্রথমে লিখছি, হ্যাঁ, অঙ্কটা প্রথমে আছে, অসুবিধা কিছু নেই, যেটা কিছু নিতে পারো। আমার সুবিধা হবে বলে তাই আমি এটা করছি। তোমার যদি ধরো তোমাকে পরপর 3টে আছে, পরপর নামিয়ে হ্যাপাসালে নিতে পারো, ঠিক আছে। কিন্তু যেটা নিয়ে শুরু করবে, শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু একই অর্ডারে চলবে। তোমাকে অঙ্ক ধরো আগে এইটা, তারপরে এইটা, তারপর এটা দেওয়া আছে। তুমি শুরু থেকে যখন অঙ্কটা শুরু করবে, আগে এইটা, তারপর এটা, তারপর এটা নিতেই পারো, তারপর যেন চেঞ্জ না করো। ঠিক আছে, কিছু গন্ডগোল কী হবে?
মানে শুরু থেকে শেষ পর্যন্ত একই অর্ডার মেনটেন করবে। যাই হোক, তাহলে 3x1 মাইনাস x2 প্লাস 2x3 = 7, ঠিক আছে। তারপরে আছে -4, মাইনাস তবে এটা প্রথম 2x2 2x1। আচ্ছা, এখানে দেখো পরপর লিখবে, ঠিক আছে, পরপর আমি এরকম বলতে চাইছি, লেখাটা শেষ করি। প্লাস 4x2, সরি তো স্ট্যান্ডার্ড ফর্মে লিখছি, এক সেকেন্ড। তাহলে সাবজেক্টের 2, 3x1 মাইনাস x2 প্লাস 2x3, ঠিক আছে। তারপর কত আছে, তারপর এইটা লিখছি -2x1 প্লাস 4x2, ঠিক আছে। তারপরে আছে -4x1 মাইনাস প্লাস 3x2, আর লাস্টে আছে প্লাস 8x, ঠিক আছে। এই কথা মানে পরপর বলছে বলে দেখো x1 x2 x3 এটা ফাঁকা রেখেছে, কিন্তু x2টা কেন ঢুকিয়ে দেবে না, ঠিক আছে। ফলে এখন কারণ কেন ঢুকিয়ে দেবে বুঝতে পারছো আশা করি। এবার আমি বলছি এটা পরপর লিখতে, কেন লিখতে বলেছি, তুমি এইখানটা এখানে লিখে দিলে, তারপর যখন টেবিলে লিখবে, টেবিলে দেখবে x2 কালামে x3 ঢুকে গেল এখানে। তো আমি তো কী করছি, কালাম ভেক্টর নিচ্ছি, তো এই কালাম ভেক্টরগুলো তো এন্ট্রি ঢুকবে, এই কালাম ভেক্টর প্রথমে যাবে, পরে কালাম ভেক্টর x2 কালাম ভেক্টর x3 কালাম ভেক্টর পরে হবে। যখন x3 লিখতে যাবে তখন পরপর দেখতে গিয়ে তুমি x2টা ঢুকিয়ে দিলে সমস্যা হয়ে যাবে, সবগুলো হয়ে যাবে। তুমি এটা পরপর লিখবে, ঠিক আছে। বইতে কিন্তু এভাবে অর্ডার মেনটেন করে লেখা নেই সব জায়গায়, কিন্তু তোমার সুবিধার জন্য আমি এভাবে লেখাচ্ছি। আচ্ছা, তারপরে x4 প্লাস x5 প্লাস x6 কত হবে, এটা হবে 12, এটা হবে 10, এটা হবে 7, ঠিক আছে। ভ্যালুর মধ্যে কত 12 7 না, প্রথমটা কত ছিল, সব গন্ডগোল পাশে গেছো, এই জন্যই বলি। প্রথমে হবে 7, তারপর হবে 12, তারপর হবে 10, ঠিক আছে। এই জন্য বলি সব গন্ডগোল পাকাবে না। কারণ প্রথমে আমি এটা নিয়েছি, তারপরে প্রথমটা, তারপর সেকেন্ডটা, থার্ড, হ্যাঁ সেকেন্ডটা, ঠিক আছে। সুতরাং যেটা যেমন অর্ডার নিচ্ছ সেটা পরপর লিখবে, কিন্তু অঙ্ক মিলবে, কিন্তু এইখানে যেন গন্ডগোল না করে ফেলে, খালি হবে বেশ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর কি হাতে x1 x2 x3 x4 x5 x6 কেটে গেল 0, বুঝা গেছে। স্ট্যান্ডার্ড ফর্ম হলো আমার, যেমন বলছিলাম, ঠিক আছে। এবার টেবিল করতে হবে, টেবিলে এন্ট্রি করো। তাহলে এবার জাস্ট এগুলো লিখে নেবে, উইল কনস্ট্রাক্ট দ্য সিমপ্লেক্স টেবিল as follows. Construct the simplex table as follows. ঠিক আছে, কিরকমভাবে হবে, একইভাবে টেবিল হবে। দেখো কীভাবে টেবিল আসছে, একই রকম টেবিল আসছে, টেবিল চেঞ্জ কিছু হবে না। বেশি ঠিক আছে। প্রথমে সিবি, বি, এক্সপি, সিজে, বি, A1 A2 A3 A4 A5 A6। আচ্ছা, সিজিগুলো বসাও, কত হবে দেখো। সিজে হবে, আচ্ছা এইখানে তো লিখতে হবে, বাকিগুলো লেখা হয়নি, ওই 4 5 6টা লিখতে হবে, মানে প্লাস 0x4 প্লাস 0x5 প্লাস 0x6,
তাই তো স্ল্যাক ভেরিয়েবলের করসপন্ডিং কস্টগুলো। তাহলে -1 3 -2 0 0 0, ঠিক আছে, -1 3 -2 0 0 0, ঠিক আছে। এখানে জেড জে মাইনাস সি জে। এবার এইখানে কত কত হবে? প্রথমে ইনিশিয়াল বেসিক ভেরিয়েবলগুলো, তাহলে x4 x5 x6 বসাও এখানে x4 x5 x6, তারপরে কত কত আছে a4 a5 a6, তারপরে এই এন্ট্রিগুলো বসবে যেমন বসে a4 a5 a6, এখানে 0 0 0, ঠিক আছে। বি কত আছে? বি দেখো আছে, পরপর লিখবে 7 12 10, ঠিক আছে। a1 হচ্ছে এইটা 3 -2 -4, তারপরে এটা আছে 208, ঠিক আছে। দেখো এখানে কিন্তু গ্যাপ আছে, 4 এখানে ঢুকে দিলে তুমি 24 লিখে ফেলতে, সাবধানে। 208, ঠিক আছে। তারপর তো এটা বেসিস আছে, তাহলে এটা 1 0 0 0 1 0 0 0 1ই হবে, দেখে না, তাই আছে, ঠিক আছে। এবার যেমন জেড মানে সিজে, প্রথমে 1 এইটা ইন্টু এইটা মাইনাস এইটা ইন্টু এইটা মাইনাস এইটা, -3, তারপর 2 0 0 0, ঠিক আছে। তাহলে কে এন্টারিং, এইটা এন্টারিং, ঠিক আছে। তাহলে এইটা এন্টারিং ভেক্টর, এখানে তো একটাই নেগেটিভ, আর কোনো অপশানই নেই। আর ডিপার্টিং কে, আচ্ছা এই ডিপার্টিংটা লক্ষ্য করো, here a2 enter the basis। আচ্ছা এবার দেখো এইখানে মিনিমাম বেসিস ক্যালকুলেট করবো, দেখো কি কি হবে। মিনিমাম বেসিস করার সময় দেখো 7/-1 12/4 10/3, কিন্তু দেখো 7/, তো -1 হচ্ছে, তাহলে যেটা দিয়ে ভাগ করছে সেটা নেগেটিভ, তাহলে এইটা বাদ, ঠিক আছে। যেটা প্রথমে বলছিলাম, যেইটা দিয়ে ভাগ করছো সেইটা যদি থাকে তাহলে সেইটাকে বাদ দিয়ে বাকিগুলো থেকে মিনিমাম নেবে। এখানে মিনিমাম কার নেবো 12/4 10/3, এই দুটোর মিনিমাম কত হবে? এটা 3.3 আর 3, 10, তাহলে 12/4 হবে। তাহলে 12/4 কে করসপন্ড করছে? a5 কে করসপন্ড করছে। a5 লিভ দ্য বেসিস, বুঝা গেছে? বেস a5 লিভ মানে এইটা a5, ঠিক আছে, এইটা a5 হলো। কি এলিমেন্ট কে কমন जैसे কি এলিমেন্ট, কমনে কি আছে দেখো, এখানে কমনে কি আছে? কমনে 4 আছে, therefore 4 is the key element, ঠিক আছে। কমনে 4 আছে, 4 is the key element, ঠিক আছে। এবার বাকিটা ক্যালকুলেট করো একই হবে। তাহলে এখানে সিবি বি এক্সপি সিজি বি
আছে, অঙ্কটা পুরো আগের মতোই যাবে, শুধু লাস্টে গিয়ে চেঞ্জ হবে, ওই মিনিমাইজটা ম্যাক্সিমাইজ করে নিতে হবে। আচ্ছা, তারপরে এখানে কে থাকবে, সিজে কোনো চেঞ্জ হবে না, তাহলে -1 3 -2 0 0 0 তাই ছিল, যা আছে তাই লিখেছি। আচ্ছা, তারপর কি চেঞ্জ হবে, আচ্ছা এবার যেটা হবে কে এন্টারিং হয়েছে, কার জায়গায় কে ঢুকেছে, তাহলে A5 লিভ করেছে, তাহলে A5 এর জায়গায় A2 ঢুকবে, তাহলে এইখানটা x4 x2 x6 A4 A2 A6, ঠিক আছে। তারপরে এটা 0 এটা 0 3 হয়েছে। তারপরে প্রথমে কি হবে, আচ্ছা এই পুরোটাকে ভাগ করা হবে কি এলিমেন্টে, 12/4 -2 করছি দেখো পরপর, প্রথমে হবে 12/4 তার মানে 3, তারপরে -1/2 4/4 মানে 1, তারপরে 0 0, তারপর 1 এর 4, তারপরে 0, ঠিক আছে। তারপর করতে হবে ফার্স্ট রো, ঠিক আছে, তাহলে ফার্স্ট রো লেখো, ফার্স্ট রো কত আছে 7 3 1 7 3 -1 2 1 0 0 2 1 0 0 -1 ইন্টু পুরোটা, -1 ইন্টু পুরোটা নাকি করসপন্ডিং এলিমেন্ট, তো আগে পুরোটা লিখে নাও, নিউরো পুরোটা, নিউরো কত হচ্ছে 3 -1 মানে +1 হয়ে গেল, তারপরে 1 0 তারপরে 0 তারপরে 1 এর 4 তারপরে 0, ঠিক আছে। এই রে গুণটা করতে হবে, গুণ কত হবে, কত নম্বর রো করছি, ফার্স্ট রো করছি, তাহলে আগের টেবিলের ফার্স্ট রো এর এন্টারিংয়ে করসপন্ডিং -1, তাহলে -1 গুণ হবে, এন্টারিংয়ের করসপন্ডিং -1 তো -1 সব -1 -1 -1 -1 -1 ক্যালকুলেট করো কত হচ্ছে দেখো, প্রথমে 4 না 3 10 হয়ে যাচ্ছে, সরি প্রথমে 10, তারপরে 5 এর 2, তারপরে 0, তারপরে 2, তারপরে 1, তারপরে 1 এর 4, তারপরে 0 10 5 এর 2 0 2 1 1 এর 4 0 হয়েছে। তারপরেরটা উল্টো হবে, উল্টো মানে উল্টো বলছি মানে পরপর হবে, 10 একইভাবে লিখতে হবে, যা আছে লিখবে, লিখে দেবে কত হচ্ছে 10 -4 3 10 -4 3 8 0 0 1 সব মাইনাস করলে এটা যা আছে তাই হবে, 3 +1/2 1 0 0 1 এর 4 0 ইন্টু কত হবে, এই রোয়ের এন্টারিং এ করসপন্ডিং কত আছে 3 আছে, 3 গুণ কত হবে, প্রথমে 1 তাই তো, তারপরে 5 এর 2 4 6 5 এর 2 নেগেটিভ মাইনাস আসছে, তারপরে 0, ঠিক আছে, এটা প্লাস কেন হলো, -3 -1 এটা মাইনাস হবে, এটা 1 আছে তো মাইনাস হবে, ঠিক আছে, এটা 0, আচ্ছা এটা 8 হবে, তারপর এটা 0, এটা -3 এর 4, তারপর এটা 1, ঠিক আছে, বসার পর এবার 1 -5 এর 2, ঠিক আছে, 0 দেখে দেখে বসে আছে, 8 0 -3/4 আর 1,
আছে, বোঝা গেছে? এবার যে যেমন আসছে ক্যালকুলেট করে যেমন করছি করসপন্ডিং গুণ করে, এটার সঙ্গে এটা মাইনাস এটা করলে হবে মাইনাস হাফ, ব্যাস নেগেটিভ চলে এলো, মানে আবার একটা টেবিল হবে 0 2 0, এটা হবে 3/4 আর এটা হবে 0। ঠিক হচ্ছে কিনা দেখো, দেখো এখানে সব 0 1 0 0 0 1 0 0 0 1 0 0 0 এসছে, তখন মোটামুটি ঠিক আছে। ঠিক আছে, তাহলে এখানে এন্টারিং কে, তাহলে এটা এন্টারিং, আর ডিপার্টিং কে, ডিপার্টিং হচ্ছে, তাহলে এটা এন্টারিং, তাই তো? মিনিমাম রেসিও ক্যালকুলেট করো। আচ্ছা লক্ষ্য করে দেখো মিনিমাম রেসিও করে ক্যালকুলেট হবে। দেখো এখানে মিনিমাম রেসিও করতে গেলে কী করতে হবে, এটা তো এন্টারিং, তাহলে এটা বাই এটা, এটা বাই এটা, এটা বাই এটা মিনিমাম রেসিও হবে, তাই তো? কিন্তু দুখানা নেগেটিভ হয়ে গেছে, তাহলে একটাই মিনিমাম রেসিও, এইটাই করতে হবে, কোনো উপায় নেই তো। বুঝতে পারছি কি বলছি? এটা তো এন্টারিং, তাহলে মিনিমাম রেসিও করে করে এই বি বাই এইটা, এই বি বাই এইটা, এই বি বাই এইটা, কিন্তু দুখানাই নেগেটিভ, যেটা তুই ভাগ করছে দুটোই নেগেটিভ হয়ে গেছে, তাহলে একটাই ভ্যালু হবে মিনিমাম রেসিও, তাহলে এটাই ডিপার্টিং হবে, কোনো উপায় নেই। ওটা সেটা লিখে দেবো একবার, ঠিক আছে? আমি দেখে লিখেছি, লিখছেছিলাম তো যে মিনিমাম অফ 10/5/2, এটা হচ্ছে 4, তাহলে কী হবে A4 লিভ, A4 লিভ দ্য বেসিস ল্যাঙ্গুয়েজ, তাহলে এইটা লিভ, তাহলে কে কি এলিমেন্ট, তাহলে এইটা কি এলিমেন্ট। বুঝে গেছে? বেশ, পড়াটা করো, সেম চলবে, কোনো পার্থক্য নেই। জেড মাইনাস সিজে, সিবি বি এক্স বি, ঠিক আছে? স্মল বি সিজে A1 A2 A3 A4 A5 A6, তারপরে এটা -1 3 -2 0 0 0, ঠিক আছে? আচ্ছা এইবারে দেখো কার জায়গায় কে ঢুকেছে, A1 এন্টারিং, কে ডিপার্টিং হলো এখানে, A4 ডিপার্টিং হয়েছে, তাহলে A4 লিভ, এইটা লিভ করেছে, তাই তো? নাকি A4 লিভ করেছে, তাহলে A4 এর জায়গায় A1 হবে, তাই তো? তাহলে x1 x2 x6, x1 x2 x6 A1 A2 A6, বুঝে গেছো? তাহলে লেখো A1 মানে কত, A1 এর করসপন্ডিং সিজে -1, A2 হচ্ছে 3, A6 এর 0, ঠিক আছে? কি এলিমেন্ট দিয়ে, তাহলে প্রথম কোন রো ফিল আপ হবে, যে ডিপার্টিং হয়েছে, ঠিক আছে? ডিপার্টিং হলে 5-এর 2 হচ্ছে কি এলিমেন্ট, তাহলে কি এলিমেন্ট দিয়ে পুরোটাকে ভাগ করে ফিল আপ করতে হবে, তাই তো? তাহলে 5-এর 2 দিয়ে ভাগ করো, ভাগ করলে কত আসছে দেখো, প্রথমটা হচ্ছে 4, প্রথমে 4 তারপরে 1 তারপরে 0, তাই তো? ফিল আপ করছে 4 তারপরে 1 তারপরে 0, 4-এর 5, তারপরে 1/5-এর 2, 2-এর 5, 2-এর 5, তারপর দেখবে 1-এর 10, তারপরে 0 আছে, ঠিক আছে? তারপরে সেকেন্ডের জন্য একইভাবে পুরোনোটা লিখবে, ওল্ডটা লেখো যা আছে, 3 -1/2 1 0 0, 3 -1/2 1 0 0, তারপরে 1-এর 4 0, 1-এর 4 0 মাইনাস নিউ রো, তাই তো? 4 1 0, 4-এর 5, 2-এর 5, 1-এর 10 0 ইন্টু কি এলিমেন্ট, কি এলিমেন্টে করসপন্ডিং, তাহলে -1/2, তাই তো? সেকেন্ড রো করছিল -1/2 দিয়ে গুণ হবে,
মাইনাস হাফ ইন্টু মাইনাস হাফ, তাহলে সবটাতে প্লাস হয়ে যাবে আলটিমেটলি। ইন্টু মাইনাস হাফ মানে প্লাস হাফ ইন্টু হাফ ইন্টু হাফ ইন্টু হাফ ইন্টু হাফ ইন্টু হাফ ইন্টু হাফ। করো প্রথমটা কত হবে? ছয় দুই হচ্ছে 3 আর 2 5 হবে, তাই তো নাকি? তারপরটা 0 হবে, তারপরটা 1 হবে, তারপরটা 2 এর 5, ঠিক আছে? তারপরটা 2 এর 5 আর 1 এর 2, তার মানে 1 এর 5। তারপরটা 1 এর 4 আর 1 এর 20, 3 এর 10, তারপরটা 0, 5 0 1 2 এর 5 1 এর 5 3 এর 10 0, ঠিক আছে? একইভাবে পরেরটা লিখো। পরেরটা কত হবে? লাস্টটা 1 মাইনাস 5 এর 2 0 আর 0, 1 মাইনাস 5 এর 2 0 আর 0, মাইনাস 3 এর 4 আর 1, মাইনাস 3 এর 4 আর 1 মাইনাস কত হবে? কোনটা আগে হয়েছে? এইটা আগে হয়েছে, নিউরো মানে হচ্ছে এইটা, তাই তো? 4 মানে এইটা বুঝবেন, এখানে যা যা বুঝবে 4 1 0, 4 এর 5 2 এর 5 1 0 ইন্টু হচ্ছে করসপন্ডিং কত আছে? মাইনাস 5 এর 2 আছে, তাই তো? মাইনাস 5 এর 2 দিয়ে গুণ হবে, তাহলে প্লাস হয়ে যাবে। 5 এর 2 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 ক্যালকুলেট করো। কত হবে? প্রথমে হবে 1 প্লাস 10, মানে 11, তারপরে 0, তারপরে 0, ঠিক আছে? তারপরে 10 5 ছেড়ে গেল, 8 দিয়ে 10, 2 এর 5 5 এর 2 মানে 1, তারপরে 3 মাইনাস কত? মাইনাস 3 এর 4 প্লাস 5 এর 2, তাহলে এলসিএম 2 11 মানে মাইনাস হাফ। 3 এর 4, ও এটা 1 এর 10 আছে না, এটা 1 এর 10 ছিল, ঠিক আছে? বেশ, ঠিক আছে। কত হবে? মাইনাস 3 এর 4 প্লাস 1 এর 4, তাহলে মাইনাস হাফ, এটা 1, ঠিক আছে? বেশ, তাহলে কত হবে? তাহলে এটা হচ্ছে 11, এটা হচ্ছে 0, এটা 0, এটা 10, এটা 1, এটা মাইনাস হাফ, এটা 1, ঠিক আছে? এবার গুণ করতে করতে থাকো, যেমন আছে সব গুণ করো, জেড মাইনাস জি ক্যালকুলেট করো, দেখো কত আছে। প্রথমে আসবে 0, এটা 0, এটা 0 আসবে, এটা হবে 12/5, এটা হবে 1 এর 5, এটা হবে 4 এর 5, ঠিক আছে? তাহলে অল পজিটিভ, তাহলে অপটিমালিটি কন্ডিশন রিচড। হিয়ার অল জেড জে মাইনাস জি গ্রেটার ইকুয়াল টু 0, তাহলে অপটিমাল সলিউশন কত? আচ্ছা, কার কে আছে? x1 আছে, তাহলে x1 4, x5 2, কিন্তু x3 নেই, তাই তো? তাহলে x1 হচ্ছে 4, x2 হচ্ছে 5 আর x3 হচ্ছে 0, বোঝা গেছে? আচ্ছা, এবার অপটিমাল সলিউশন। তাহলে জেড স্টার ম্যাক্সটা কত? আমি কি ক্যালকুলেট করছি? তো এখানেই পার্থক্যটা হবে। আমি ক্যালকুলেট করছি জেড মিনিমাইজ ক্যালকুলেট করছি তো, কিন্তু আমি করেছি এখানে জেড স্টার ম্যাক্স।
তাহলে আগে জেড স্টার ম্যাক্সটা বের করবো, তারপর সেখান থেকে মিনিমাইজ যেটা বের করবো। বেশ, আগে জেড স্টার ম্যাক্সটা কত, তাহলে কত হবে, গুণ হবে, এটা এখানে বসিয়ে দেবো। তাহলে 4 ইন্টু কত হবে, 4 ইন্টু 4 হবে, 4 ইন্টু -1 প্লাস 5 ইন্টু কত হবে, 3 আছে, তাহলে 3 কত হবে 11। এটা হচ্ছে আমার জেড স্টার ম্যাক্স। আমার কিন্তু অ্যান্সার কী চাই, আমার হচ্ছে মিন জেড। জেড মিন কত, জেড মিন হচ্ছে মাইনাস অফ জেড স্টার ম্যাক্স, তার মানে -11। এটা হচ্ছে আমার অ্যান্সার। বোঝা গেল? ঠিক আছে, বেশ। এই দু রকম কেসের অঙ্ক তোমাদের এই এক্সারসাইজে করতে দেওয়া আছে। ঠিক আছে, আর একটা অঙ্ক আছে একটাই, সেটা আমি নোট থেকেই বলে দিচ্ছি। সেটা হচ্ছে দু রকম কেস হতে পারে তোমাদের, আইদার মিনিমাইজ থাকবে অথবা ম্যাক্সিমাইজ থাকবে, অথবা আনবাউন্ডেড সলিউশন একটা কেস আছে। মানে সলিউশন হচ্ছে আনবাউন্ডেড। ঠিক আছে, মানে এলপিপির আনবাউন্ডেড সলিউশন আছে, সেইটা সিমপ্লেক্সে আসতে পারে। সেটা কী করে আসবে বলছি, দেখো যেমন এই কেসটাতে এলো, দেখো এখানে মিনিমাম রেশিও ক্যালকুলেট করতে গিয়ে দেখলাম দুটো নেগেটিভ হয়ে যাচ্ছে আর একটা পজিটিভ আছে, তার মানে শুধুমাত্র আমাকে এটাই মিনিমাম রেশিও নিতে হবে। ঠিক আছে, তাই তো নাকি, একটাই নিলাম। কিন্তু যদি এরকম হয় যে সব কটাই নেগেটিভ, মানে যতগুলো ভাগ করে, যতগুলো দিয়ে ভাগ করছে ওয়াই আইছে সব কটাই নেগেটিভ হয়ে যাচ্ছে, তখন তো কোনো মিনিমাম রেশিও নিতেই পারবে না, তাই না? যদি সব কটাই নেগেটিভ হয়ে যায় তখন কিছু করা যাবে না। তাহলে সেই কেসে এইখানে স্টপ করে দেবো আর লাস্টে লিখবো যে দ্য এলপিপি হ্যাজ, সিন্স এখানে সব ওয়াই আই যেগুলো নেগেটিভ, তাহলে এই এলপিপির আনবাউন্ডেড সলিউশন আছে। ঠিক আছে, সেইরকম অঙ্ক দেখো আমি এখানে 3-এরটা তোমাদেরকে করে দিয়েছি। ঠিক আছে, তোমাদের বইয়ে ওই অঙ্কটা করতে দেওয়া আছে সম্ভবত, আমি দেখাচ্ছি কোন অঙ্কটা। এই যে এটা দিয়েছে, সলভ দ্য এলপিপি ইন সিমপ্লেক্স মেথড, মিনিমাইজ দিয়েছিল। ঠিক আছে, মিনিমাইজ থেকে স্ল্যাগ দিয়ে ম্যাক্সিমাইজ করে এলপিপি ফর্ম করেছি, ঠিক যেমন করলাম এতক্ষণ করে। দেখো টেবিল করেছি, টেবিল করতে গিয়ে দেখো দেখেছি এইটা এন্টারিং হচ্ছে, A2 এন্টারিং হচ্ছে। তাহলে A2 সঙ্গে যদি এন্টারিং হয় তাহলে মিনিমাম রেশিও কার হবে, বি বাই এইটা, মানে এই বি বাই এইটা হবে, তো বি বাই A2 হবে। তাহলে দেখো বি বাই A2 করতে গেলে 1/-1, 6/-2, তা দুটোই নেগেটিভ, যেটা দিয়ে ভাগ করছে দুটোই নেগেটিভ। তাহলে বলতে পারি কিছু করা যাবে না, কোনো মিনিমাম রেশিও পাবো না, তার মানে এটা আনবাউন্ডেড। সেই জন্য লিখে দেখো হিয়ার A2 ইজ দ্য এন্টারিং ভেক্টর। ঠিক আছে, বাট জেড জে, এটা কিন্তু জেড জে, Z2 - C2, হ্যাঁ এটা Z2 - C2 লেস দ্যান 0 অ্যান্ড অল YIJ মানে YJ2 এইটা নেগেটিভ, সো দ্য এলপিপি অ্যাডমিটস আনবাউন্ডেড সলিউশন। মানে এইটা কিন্তু নেগেটিভ থাকবে, নেগেটিভ থাকতে হবে কিন্তু। ঠিক আছে, নেগেটিভ থাকবেই, সঙ্গে কিন্তু যেগুলো মিনিমাম রেশিও সেগুলো কিন্তু তোমার মানে নেগেটিভ হতে হবে। যদি এরকম হয় যে জেড যে মানে সে পজিটিভ হয়ে গেল, তো জেড যে মানে যদি পজিটিভ হয় তাহলে এটাই অপটিমাল সলিউশন, তাই না? জেড যে মানে কিন্তু পজিটিভ হতে পারবে না, পজিটিভ হতে অপটিমাল সলিউশন রিচ করে গেল, তখন তোমার মিনিমাম রেশিও ক্যালকুলেট কোনো প্রশ্নই নেই। যেমন ধরো আমি বলতে চাইছি এইটা তোমাদের ফাইনাল টেবিল। কেন ফাইনাল টেবিল? কারণ জেড যে মাইনাস সি যে পজিটিভ হয়ে গেছে বলে ফাইনাল টেবিল। তাহলে তোমার যদি এই টেবিলে জেড যে মাইনাস সি যে পজিটিভ হয়ে যায় সব, তখন তো তোমার এইটাই অ্যান্সার, x1টা 3 আর x4টা 4, এটাই অ্যান্সার, তাই তো? কিন্তু এখানে কি হয়েছে, জেড যে মাইনাস সি সব পজিটিভ আসেনি, একটা নেগেটিভ এসছে, তার মানে বলতে পারি এটা আমার ফাইনাল অ্যান্সার নয়, তাহলে আমার পরের টেবিল হওয়ার কথা, তাই তো? কিন্তু পরের টেবিল যেতে পারবো না, কেন? মিনিমাম রেশিও পাচ্ছি না। ঠিক আছে, তার মানে আনবাউন্ডেড আসার কন্ডিশন কি, কোনো একটা জেড যে মাইনাস যে নেগেটিভ থাকতেই হবে, পজিটিভ কিন্তু সব হবে না, কোনো একটা জেড যে মাইনাস যে নেগেটিভ থাকতে হবে। আর যেইটা ডিপার্টিং, ঠিক আছে, যেইটা ডিপার্টিং মানে মানে যেটা এন্টারিং তার করসপন্ডিং তুমি যে ওয়াই আই যে করছো সেইটা নেগেটিভ হতে হবে সবকটা। ঠিক আছে, যেটাকে দেখো যেটা এন্টারিং তার সঙ্গে তো ভাগটা করা হয়, সুতরাং এইটা তো নেগেটিভ অ্যাটলিস্ট হতেই হবে, আর তুমি ভাগটা করবে কী করে, অ্যাটলিস্ট সেটা নেগেটিভ হতেই হবে, বাকি এক্সট্রা নেগেটিভ থাকতেই পারে। ঠিক আছে, এইটা দেখবে আমি অ্যালগরিদমে লিখে দিয়েছি এইখানে, আনবাউন্ডেড সলিউশন কেসটা এখানে পরিষ্কার করে লেখা আছে। ঠিক আছে, কোন কেসে আনবাউন্ডেড হবে এটা কিন্তু এখানে লেখা ছিল। এইসব if for some j z j minus c j less than 0 and
all yij less than equals to 0, then the LPP has unbounded solution and stop the iteration. মানে ওখানে স্টপ করে যাবে, কিছু অঙ্ক এগোবে, ঠিক আছে, এইখানটা লেখা আছে। এইবার দেখবে এই হচ্ছে আমাদের অঙ্ক, ঠিক আছে, আর কিছু তোমাদের এখানে নেই, যা আছে এইটুকুই আছে, ঠিক আছে। এই 3 রকম টাইপের অঙ্ক তোমাদের এখানে আছে, ঠিক আছে, 3 রকম অঙ্ক করিয়েছি। ঠিক যে মেথডে আমি অঙ্কগুলো করলাম সেই মেথডেই এখানে তোমাদের সিমপ্লেক্স অ্যালগরিদম কমপ্লিট করা আছে। ঠিক যেভাবে প্রথমে ম্যাক্সিমাইজ প্রবলেম করা হয়েছে, বিকে পজিটিভ লেখা হয়েছে, স্ল্যাশ সারপ্লাস যোগ করা হয়েছে, ইনিশিয়াল সলিউশন ধরা হয়েছে। ইনিশিয়াল সলিউশন মানে যেটা বলছিলাম, এটা ইনিশিয়াল সলিউশন। মানে আমার প্রথমে টেবিলের শুরুতে ইনিশিয়াল সলিউশন কত, টেবিলটা শুরু, যেমন এই অঙ্কের ক্ষেত্রে টেবিল শুরু কোথায় হচ্ছে, এটা শুরু হচ্ছে, তার ইনিশিয়াল সলিউশন হচ্ছে x4টা 7, x5টা 12, x6টা 10, এটা আমার ইনিশিয়াল সলিউশন, সেটাই প্রথম ইনিশিয়াল সলিউশন ধরা হচ্ছে। সিমপ্লেক্স টেবিল করা হচ্ছে, নেট ইভ্যালুয়েশন করা হচ্ছে, নেট ইভ্যালুয়েশন যেটা যোগ বিয়োগ করছে নেট ইভ্যালুয়েশন হচ্ছে, জেড জি মাইনাস যে ক্যালকুলেট করতে হচ্ছে, যদি সব পজিটিভ হয় অপটিমাল ইউজ করছে, আর যদি না হয় কোনো একটা যদি জেড মাইনাস নেগেটিভ হয় তাহলে পরের টেবিল যাচ্ছে, ঠিক আছে। যেটা করলাম সেইটাই লেখা হয়েছে, এটা তৈরি করতে হবে, বোঝা গেল। এই 3 রকম টাইপের অঙ্ক তোমাদের আছে, একটা মিনিমাইজ, ম্যাক্সিমাইজ আর আনবাউন্ডেড, ঠিক আছে, বইতে করতে দেওয়া আছে। আচ্ছা, এবার হোমওয়ার্ক যেটা থাকবে, প্রথম একটা এক্সারসাইজই হোমওয়ার্ক থাকবে, সেইটা হচ্ছে যে এই যে এক্সারসাইজ তোমাদের 5A, ঠিক আছে। 5A-তে এই 6 থেকে আমি মার্ক করে ছবি তুলে দিয়েছি, দেখবে 6 থেকে সবকটা হবে, 6 থেকে সবকটা এটা দিন যাবে না, আমি মার্ক করে দিয়েছি যেগুলো, সম্ভবত 6 থেকে 14, 6 থেকে 15 অবধি হবে, ঠিক আছে। আমি দেখবে নোটের নিচে লিখে দিয়েছি কোনগুলো হোমওয়ার্ক হবে, সেগুলো করবে, হ্যাঁ। 6 থেকে সম্ভবত 6 থেকে 15 অবধি হবে, আমি নোটে লিখে দিয়েছি, লাস্টে নোটে লেখা আছে কতদূর যাবে। আর এইখানে দেখবে কয়েকটা হবে, সেইটা হচ্ছে এই যে 25-এর 1-এরটা আমি করেছি, আনবাউন্ডেডের কেস, এই 25-এর 1-এরটা আমি করেছি, ঠিক আছে। তোমরা খালি 6 থেকে 15টি করবে আপাতত, এটাই আমার হোমওয়ার্ক থাকে, ঠিক আছে। সবই একই রকম অঙ্ক, এই 3 রকম টাইপ। আর যেগুলো হবে না আমাকে জিজ্ঞেস করবে, ঠিক আছে। এইগুলি হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে। এইগুলো ভালো করে করো, আর আগে ভালো করে ভিডিও দেখবে, তারপর খাতায় অঙ্ক করবে, ঠিক আছে।